Hello everyone. So I'm Zarif Safdar Hussain, BUP Accounting Firm Vice President and fourth year student of BUP. So এটা আমাদের আজকে সেকেন্ড লাইভ। সো আজকে আমরা কথা বলবো হায়ার স্টাডিজ অ্যাব্রড, আমাদের বিদেশে অপরচুনিটি অ্যান্ড পড়াশোনা নিয়ে। সো এখানে আমরা তিনটা পার্সপেক্টিভ থেকে কথা বলবো, ইউএসএ, কানাডা অ্যান্ড জাপান। সো আমাদের এই লাইভটা কন্ডাক্ট করার জন্য আছেন আমাদের ফ্যাকাল্টি এবং ক্লাবের মডারেটর নাদিম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। তুমি শুনতে পাচ্ছ? জি স্যার। আলহামদুলিল্লাহ। স্যার আমি স্যারদের তাহলে স্যার ইন্ট্রোডিউস করে দিই। হ্যাঁ শিওর। সো আমার সাথে আছেন তপন মাহমুদ স্যার, উনি বিউপি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হি ইজ ডুইং হিজ পিএইচডি ইন কিউশু ইউনিভার্সিটি, জাপান। Hello. আসসালামু আলাইকুম স্যার। Walaikum salam. Then we have Tahmin Ahmed ma'am, assistant professor DU. She is doing her PhD in York University of Canada. আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে। Welcome, Salam, ma'am. And we have Mehdi Hassan sir. He is the assistant professor of BUP and PhD student at Washington State University, Dhaka. Hi, Assalamu alaikum sir. walaikum assalam. So now I'm handing this session over to Nadim sir to conduct. So Nadim sir, will you please? ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। Thank you honorable teachers for joining us. We have among us Mr. Topon Mahmood. He's an assistant professor and currently he's doing his PhD in Japan. We have Mehdi Hassan sir. He is an assistant professor of BUP and currently he's doing his PhD in USA. And we have Tahmina Ahmed ma'am. He is also an assistant professor of Dhaka University and doing her PhD in Canada. So I welcome you all. And thanks for joining us. BUP Accounting Forum is really proud to have you in our session. আমরা আজকে বেসিক্যালি আমাদের এই বিউপি অ্যাকাউন্টিং ফোরামের এই সেকেন্ড লাইভ সেশনের আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা আমাদের স্টুডেন্টদেরকে এবং অ্যাজ ওয়েল এজ আমাদের যারা ফ্যাকাল্টিজ মেম্বার আছে হু আর অ্যাসপায়ারিং টু গো ফর হায়ার এডুকেশন, সেটা মাস্টার্স হতে পারে, পিএইচডি হতে পারে, কিভাবে তারা দেশের বাইরে গিয়ে পিএইচডি বা মাস্টার্স ডিগ্রিটাকে পার্সু করতে পারবে এই বিষয়টা নিয়ে আমরা একটা আলোচনা করব। তো আমরা এখন লাইভে আমরা চলে গিয়েছি, আমাদের লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছে। আস্তে আস্তে হয়তোবা লাইভে আরো কিছু মানুষজন বাড়বে, অনেকের কিছু কোশ্চেন থাকবে, আমরা কোশ্চেনগুলোর অ্যান্সার দিব। তার আগে আমাদের সেশনের কিছু ফ্রেমড কিছু কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো আমরা একজন একজন করে সবার কাছে জানতে চাইবো। তো আমাদের যে প্রবলেমটা শুরুতে হয় হায়ার এডুকেশনে যাওয়ার জন্য, প্রথম প্রবলেমটা হয় যে আমরা কিভাবে শুরু করব, কোন জায়গাটায় সার্চ করব। কারণ আমরা যখন দেখি যে দেশের বাইরে এতগুলো দেশ আছে, এতগুলো ভালো ভালো ইউনিভার্সিটি আছে, এক একটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে এক এক ধরনের ইনফরমেশন। সুতরাং এই হায়ার স্টাডিজের এই প্ল্যানিং এর জায়গাটা অনেক বেশি টাফ, ডিফিকাল্ট। সো কেউ যদি জাপান নিয়ে শুরু করে, সে ইউএস এর ইউনিভার্সিটিতে ঢুকলে অনেক উলটপালট হয়ে যায়। সো কানাডার ক্ষেত্রে সেম। সো এটা কান্ট্রি স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্ট আছে, ইউনিভার্সিটি স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্ট আছে। সো আমাদের আজকের যারা অডিয়েন্স আছে, অডিয়েন্সের জানার অবজেক্টিভ হচ্ছে আমরা তিনটা কান্ট্রির পার্সপেক্টিভ থেকে জাপান, ইউএসএ এবং কানাডা, কোন কোন দেশের হায়ার স্টাডিজের কি কি ধরনের রিকোয়ারমেন্ট আছে সেই জিনিসগুলো আমরা একটু জানবো। আমরা শুরুতে আজকে যেতে চাই আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তপন মাহমুদ স্যারের কাছে। তপন স্যার আমাদের বিউপি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ফাউন্ডিং চেয়ারম্যান। লাস্ট দেড় বছরের বেশি সময় ধরে স্যার জাপানে আছেন, পিএইচডি করছেন কিউশু ইউনিভার্সিটিতে। অ্যাট দ্য সেম টাইম স্যার মনবসু স্কলারশিপ নিয়ে পিএইচডি করছেন। সুতরাং এই স্কলারশিপটা সম্পর্কে আমরা একটু জানবো। সো আমরা একটু যদি শুরুতে তপন মাহমুদ স্যারের কাছে যাই, আমরা একটু জানতে চাই স্যার যে জাপানে যদি বিজনেসের কথা বলি, বিজনেস থেকে কোন কোন স্কুলগুলো আমরা গ্লোবালি খুব উপরের দিকে দেখতে পাই, যদি একটু বলেন। আচ্ছা, শুরুতে যেটা বলি সেটা হচ্ছে যে মানে আজকে আমরা যে তিন পার্সপেক্টিভ থেকে মানে তিন দলের টিচার আসছি, মানে যদি আমরা কান্ট্রিজ
পার্সপেক্টিভটা দেখি, ইউএসএ, কানাডা, জাপান, এখানে যদি আমরা সাদামাটা র্যাঙ্কিং করি তাহলে জাপান 3 নম্বরে থাকবে। এটা হচ্ছে প্রথম। আর 2 নম্বর হচ্ছে জাপানের বিজনেস স্কুলগুলো আসলে ওয়ার্ল্ডে, ইউএসএ, কানাডা বিজনেস স্কুলগুলো বা ইউরোপের কিছু বিজনেস স্কুল যেভাবে ডোমিনেট করতেছে, জাপানের বিজনেস স্কুলগুলা ওইভাবে মানে গ্লোবালি ডোমিনেট করে না। এর বেশ কিছু কারণও আছে। তো সেটা বলার আগে আমি বলি যে জাপানে যদি ভালো স্কুল বলি তাহলে প্রাইভেট স্কুলগুলোর মধ্যে দুইটা খুব ভালো, একটা হচ্ছে কিও বিজনেস স্কুল আর একটা হচ্ছে ওয়াসেদা বিজনেস স্কুল। আর পাবলিক স্কুলগুলোর মধ্যে ভালো হচ্ছে কোবে, তারপর হচ্ছে কিয়োতো, টোকিও, কিউশু ইউনিভার্সিটি, এরকম 4-5টা ভালো বিজনেস স্কুল আছে। আর কেন বললাম যে জাপানিজ বিজনেস স্কুলগুলো আসলে ইন্টারন্যাশনালি ওইভাবে ডোমিনেট করতে পারে না, এর একটা কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আর একটা কারণ হচ্ছে ম্যানেজমেন্ট কালচার। কারণ সারা পৃথিবী যেই ম্যানেজমেন্ট কালচারে চলে বা সারা পৃথিবী যেভাবে কর্পোরেট গুলো রান করে, জাপানের আসলে কর্পোরেট রানিং ল্যাঙ্গুয়েজ এবং কনফিগারেশন ডিফারেন্ট, এই জন্য এরা আসলে পৃথিবীতে এইভাবে ডোমিনেট করতে পারে না। এবং এক্ষেত্রে এই জন্যই এই 3 দেশের মধ্যে জাপানের র্যাঙ্কিংটা 3-এই রাখবো আমি। আচ্ছা, ধন্যবাদ তপন ভাই। আমরা একটু চলে যাই একটু কানাডাতে, আমরা একটু তাহমিনা আপুর কাছে যাই। তাহমিনা আপু গত বছর বা তার আগের বছর যদি আমি ভুল না বলি, বোধহয় ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে ইউএসএ তে ওহাইও স্টেট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন এবং কারেন্টলি আপু কানাডাতে চলে গেছেন পিএইচডি করার জন্য ইয়র্ক ইউনিভার্সিটিতে। সো তাহমিনা আপুর কাছে আমি একটু জানতে চাই আপাতত একটু কানাডার পার্সপেক্টিভ নিয়ে, কানাডাতে কোন কোন বিজনেস স্কুলগুলো আমাদের গ্লোবাল র্যাঙ্কিং এর উপরের দিকে আছে, আপু যদি একটু বলেন। আচ্ছা, আমার মতে আমি আসলে যখন স্কুল দেখি, আমার কাছে অবশ্যই কয়েকটা জিনিস খুব বেশি, কয়েকটা ম্যাটার খুবই ইম্পর্টেন্স রাখে রাদার দেন শুধুমাত্র ওয়ার্ল্ড র্যাঙ্কিং। যেমন আমি বলবো যে আমরা যদি আমি যখন ইউএসএ তে গিয়েছিলাম, আমি টাইমস হায়ার এডুকেশনের র্যাঙ্কিংটা দেখতাম, ওখানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং দেয়া থাকে। বাট যখনই আমরা ফিক্সেটেড হয়ে যাই যে আমি অমুক দেশে যাব, ফর এক্সাম্পল আমি কানাডাতে যাব, অথবা আমি জাপানে যাব, অথবা আমি আমেরিকাতে যাব, আমরা তখন দেখি যে অনেক সময় আমি যখন কান্ট্রি ফিক্সেট করি, তখন আমাকে দেখতে হবে যে ওই কান্ট্রিতে আমার র্যাঙ্কিংটা কিরকম। সো সেক্ষেত্রে তখন আমি আবার সুইচ করলাম, আমি টাইমস হায়ার এডুকেশন শুধুমাত্র দেখছিলাম না, সেক্ষেত্রে আমি আরেকটা র্যাঙ্কিং দেখি। যারা কানাডাতে আসতে আগ্রহী তাদের জন্য খুব অ্যাপ্লিকেবল একটা র্যাঙ্কিং আছে, ইউনিভার্সিটি র্যাঙ্কিং আছে, যেটা করে থাকে হচ্ছে ম্যাকলিনস। সো এটাকে বলে হচ্ছে ম্যাকলিনস ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর ডিফারেন্ট প্রোগ্রামস। সো যদি সেটা বিজনেস প্রোগ্রাম হয়ে থাকে, ওরা প্রোগ্রাম ওয়াইজ কিছু র্যাঙ্কিং করে অন দ্য বেসিস অফ রিসার্চ, অন দ্য বেসিস অফ সাইটেশনস, অথবা প্রোগ্রামের রেপুটেশন, তারপরে এই জিনিসগুলো দেখে ওরা একটা র্যাঙ্কিং করে। তো সেই র্যাঙ্কিং অনুযায়ী সবচেয়ে ভালো বা এই 2020 র্যাঙ্কিং যদি আমি বলি, আমি একটু দেখেই বলছি, আদারওয়াইজ আই মাইট বি রং। সো 2020-এর যে ম্যাকলিনস ইউনিভার্সিটির র্যাঙ্কিং বিজনেস স্কুলের, তার মধ্যে প্রথমে আছে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া, তারপরে আছে ইউনিভার্সিটি অফ টরন্টো, ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা, ইয়র্ক ইউনিভার্সিটি, যেটার বিজনেস স্কুলের নাম হচ্ছে শুলিক স্কুল অফ বিজনেস, আমি যেখানে পিএইচডি করছি, ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, ম্যাকগিল ইউনিভার্সিটি, ম্যাকমাস্টার ইউনিভার্সিটি, এটসেট্রা। সো এটা হচ্ছে বিজনেস স্কুলের জন্য এই র্যাঙ্কিং। যদি অন্য সাবজেক্টে দেখা যায় তাহলে হয়তো ডিফারেন্ট র্যাঙ্কিং হবে। আর আরেকটা জিনিস আমি মাথায় রাখতে বলবো যারাই কানাডাতে আসতে চায়, সেটা হচ্ছে শুধুমাত্র বিজনেস স্কুলের র্যাঙ্কিং দেখলেই হবে না। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে একটা স্টুডেন্ট যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পড়তে আসে। যেমন ওয়েদার একটা ফ্যাক্টর হতে পারে, উইচ ইজ আ ভেরি ট্রিকি ফ্যাক্টর ইন ক্যানাডা। অনেকে ঠান্ডা অ্যাভয়েড করতে চায়, তো তাদের জন্য হয়তো ভ্যাঙ্কুভার বা ব্রিটিশ কলাম্বিয়া টার্গেট করতে হবে। আবার যারা অনেক সিটি লাইফ পছন্দ করে, ভবিষ্যতের চাকরির কথা চিন্তা করতে চায়, তারা হয়তো টরন্টো প্রেফার করে রাদার দেন ম্যাকগিল, কারণ ম্যাকগিলে যেতে হলে আবার ফ্রেঞ্চ শিখা লাগবে। সো দিজ আর সাম অফ দ্য ফ্যাক্টরস যেটা হয়তো আমি ইউএসএ তে যাওয়ার সময় যেগুলো আমি চিন্তা করি নাই, আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস থিংস ওয়েন আই ডিসাইডেড টু কাম টু কানাডা। থ্যাংক ইউ আপু। আমরা একটু ইউএসএ তে যাই মেহেদী ভাইয়ের কাছে। মেহেদী ভাইয়া গত বছর ইউএসএ তে গিয়েছেন, তার আগ পর্যন্ত বিউপি তে সার্ভ করতেন, এখন স্টাডি লিভে আছেন। সো ইউএসএ তে ভাইয়া পিএইচডি করছেন। ভাইয়ার পিএইচডি সাবজেক্ট এরিয়া খুব সম্ভবত স্ট্যাটিস্টিক্স, ইফ আই এম নট রং। সো যদিও ভাইয়া আমাদের এখানে আমাদের বিউপি তে বিজনেস স্কুলেরই টিচার হিসেবে সবচেয়ে বেশি পরিচিত এবং একদম শুরু থেকে আছেন। তো ভাইয়ার কাছে আমরা একটু জানতে চাই যে ইউএসএ তে
বিজনেসে কোন স্কুলগুলো উপরের দিকে আছে এটা নিয়ে আমরা খুব বেশি জিজ্ঞেস না করি, কারণ মোটামুটি আমরা বিজনেস স্কুল বা ইউনিভার্সিটি যেটাই ধরি না কেন দেখে যে উপরের 10টার ভিতরে মোটামুটি অনেকগুলো ইউএসএ তে চলে আসে। তো আমি ভাইয়ের কাছে যেটা জানতে চাই যে ইউএসএ তে যদি একজন স্টুডেন্ট মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে যেতে চায়, তার এন্ট্রি রিকোয়ারমেন্ট গুলো কি ইনিশিয়ালি আমরা কিছুটা বিজনেস পার্সপেক্টিভ থেকে বললে একটু সুবিধা হয়, যেহেতু আমাদের এই ফোরামটা ম্যাক্সিমাম বিজনেসের স্টুডেন্ট আছে, সায়েন্স থেকে বললো ইট ইজ ফাইন, এবং কোন সময়টাতে অ্যাপ্লিকেশন করতে হয়, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, কিভাবে প্রফেসর ম্যানেজ করতে হয়, ভাই যদি একটু বুঝিয়ে এই ব্যাপারটা আমাদেরকে বলেন। আচ্ছা, থ্যাংক ইউ নাদিম। ওকে, ইউএসএ তে অ্যাডমিশনের জন্য ইউএসএ বা নর্থ আমেরিকাতে অ্যাডমিশনের প্যাটার্নটা স্লাইটলি ডিফারেন্ট দ্যান দি আদার পার্ট অফ দি ওয়ার্ল্ড। এটা হচ্ছে একটা ব্রড ক্লাসিফিকেশন। সব জায়গায় অ্যাডমিশনের ক্ষেত্রে একটা বেসিক রিকোয়ারমেন্ট হলো স্টুডেন্টের আন্ডারগ্রেড পারফরমেন্স, সে যদি গ্র্যাজুয়েট প্রোগ্রামে যেতে চায়। সো ইটস এ কমন থিং, সব জায়গায় ইউএসএ এর জন্য সেই। নর্থ আমেরিকাতে, ইউএসএ তে এবং কানাডাতে আরেকটা এডিশনাল রিকোয়ারমেন্ট ওরা চায়, সেটা হচ্ছে অ্যাপটিটিউড স্কোর চায়। তো ওরা দেখতে চায় একটা স্টুডেন্ট এখানকার স্ট্যান্ডার্ডে পড়ার জন্য আসলে কতটুকু কেপাবল। তো এটা ওরা মেজার করে। ইউএসএ তে হচ্ছে জিআরই নেয়, ওরা জিআরই বা বিজনেস স্কুলগুলোতে জিম্যাট নেয়। তো জিআরই অথবা জিম্যাট স্কোর দিয়ে হচ্ছে ওরা অ্যাপটিটিউডটা মেজার করে, পাশাপাশি হচ্ছে একজন স্টুডেন্টের একাডেমিক পারফরমেন্স তো থাকতেই হবে। তো যদি একজন স্টুডেন্ট এখানে গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য প্ল্যান করে, তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে তাকে প্ল্যানটা করতে হবে অনেকটুকু সময় হাতে নিয়ে, যে আমি আন্ডারগ্রেড কমপ্লিট করলাম, কমপ্লিট করে আমি প্ল্যান করতেছি নেক্সট ইয়ার থেকে হাই স্টাডিতে চলে যাব। এটা ঠিক মতো কাজ নাও করতে পারে, তো আমাকে একটু আগে থেকে প্ল্যান করতে হবে, বিকজ অনেকগুলো কাজ থাকে যেগুলো সময় লাগবে। একটা হচ্ছে যেটা বললাম জিআরই বা জিম্যাট দিতে হবে। তো ইউএসএ তে যদি অলমোস্ট অলমোস্ট সকল ইউনিভার্সিটি জিআরই রিকোয়ার করে বা জিম্যাট রিকোয়ার করে। কিছু কিছু ইউনিভার্সিটি আছে হার্ডলি পাওয়া যায় যেগুলোতে জিআরই জিম্যাট ছাড়া ওরা এডমিশন দেয়, বিশেষ করে মাস্টার্স প্রোগ্রামে। বাট পিএইচডি হলে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি হচ্ছে জিআরই বা জিম্যাট থাকতেই হবে। এখন যদি একটা স্টুডেন্ট হাই স্টাডির জন্য প্ল্যান করে, সো তাকে জিআরই বা জিম্যাট যদি দিতে হয়, তার একটা প্রিপারেশনের টাইম দরকার। এবং জিআরই জিম্যাট দেওয়ার জন্য পরীক্ষা রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পরে সেটা ডেট পাবে, ডেট পাওয়ার পরে এক্সাম দিবে, এক্সাম দেওয়ার পর সেই স্কোর আসবে, সেই স্কোরটা আবার ইউনিভার্সিটিতে পাঠাতে হবে, অনেকগুলো অ্যাক্টিভিটি আছে। সো প্রিপারেশনের জন্য ডিপেন্ড করে টাইম, কার কতটুকু সময় লাগবে প্রিপারেশন নেওয়ার জন্য। তো একজন স্টুডেন্ট যদি সে এখন 2020 চলছে, সে যদি প্ল্যান করে আমি 2021-এ হাই স্টাডি যেতে চাই, তাহলে আই থিঙ্ক এখন তো মে চলছে, এখন থেকেই স্টার্ট করা উচিত, না হলে লেট হয়ে যাবে। কারণ সেপ্টেম্বরে অ্যাডমিশনের অ্যাপ্লিকেশনগুলো ওপেন হয়। তো সেপ্টেম্বরে যদি অ্যাপ্লিকেশন ওপেন হয়, বেশিরভাগ টপ স্কুলগুলো হচ্ছে ডিসেম্বর 15-এর ভিতরে ফার্স্ট রাউন্ড অফ অ্যাপ্লিকেশনের ডেডলাইন চলে যায়। তো ডিসেম্বর 15 যদি সে টপ স্কুলগুলো ধরতে চায়, ডিসেম্বর 15-এর মধ্যে তাকে টার্গেট করতে হবে, এভরিথিং রেডি হয়ে তাকে অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে হবে। আর ডিসেম্বর 15 ডেডলাইন তার মানে এই না যে আমি ডিসেম্বর 15-ই সাবমিট করবো। আমাদের তো একটা টিপিক্যাল স্টাইল আছে, ডেডলাইন ছাড়া কাজ করি না আর কি আমরা। তো এখানে হচ্ছে আমরা হোমওয়ার্ক সাবমিশন থাকলে ডেডলাইন যেদিন আমরা মনে করি ওই দিনই বোধহয় সাবমিট করতে হবে না, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। আমার মানে আমরা দেশ থেকে এরকম করেই ব্যাপারটা শিখে আসছি, ডেডলাইন মানে ওই দিনের আগে আসলে সাবমিট করা যাবে না। বাট ব্যাপারটা এরকম না, আরো আগে থেকে সাবমিট করলে ভালো, কারণ কিছু কিছু ইউনিভার্সিটিতে অ্যাডমিশনটা রোলিং বেসিসে হয়, সে ওরা 5 জন স্টুডেন্ট নিবে। সো ওরা যদি পটেনশিয়াল স্টুডেন্ট পেতে শুরু করে, তখন প্রফেসররা আগে থেকে এগুলো ইভালুয়েট করতে থাকে সিভি গুলো স্টুডেন্টের। যদি দেখে সে পটেনশিয়াল স্টুডেন্ট পেয়ে যাচ্ছে, তারা তাকে কাউন্টের মধ্যে নিয়ে আসে। তো অনেক সময় এমন হতে পারে সে ডেডলাইনের আগেই 5টা স্টুডেন্ট পেয়ে গেল। সো সেক্ষেত্রে ডেডলাইনে আমি অ্যাপ্লাই করলাম, ডেডলাইন ধরে আমার চান্স কমে যায়। সো ডেডলাইন এর আগে থেকে আমাকে সব ডকুমেন্ট রেডি করে প্রিপেয়ার থাকতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য। তো আমার সেই ক্ষেত্রে একাডেমিক রিকোয়ারমেন্ট, একাডেমিক ডকুমেন্ট কি লাগতে হবে, আমার সিজিপিএ রেডি থাকতে হবে। অনেক সময় কিছু কিছু ইউনিভার্সিটি একটা ইভালুয়েশন চায়, এটাকে বলে ওয়েস্ট ইভালুয়েশন, এটা ইন্টারন্যাশনাল ইভালুয়েশন, যে গ্রেডিং ইকুইভ্যালেন্স তৈরি করার জন্য। কারণ আমাদের দেশে অথবা ইউএসএ তে সব জায়গায় গ্রেডিং এর ইকুইভ্যালেন্সটা সেম না। তো ওরা ওয়েস্ট চায়, আমাকে আগে থেকে ঠিক করতে হবে আমি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাই। তো আমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাই সেই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট গুলো কি কি, সেগুলো আমি জানলাম, জানার পরে সেগুলো আমার কি প্রিপেয়ার্ড আছে, কি কি প্রিপেয়ার করতে হবে, এগুলো সব আগে থেকে রেডি করে একটা চেকলিস্ট বানানো দরকার স্টুডেন্টের জন্য। চেকলিস্ট বানায় একটা একটা করে অ্যাক্টিভিটি শেষ করে ডেডলাইন গুলো দেখে তার আগে আমি সব অ্যাপ্লাই করতেছি, এটা মেক শিওর করা ইম্পর্টেন্ট। টাইমিংটা খুবই ইম্পর্টেন্ট। হাই স্টাডিতে যদি কেউ প্ল্যান করতে চায়, তাকে সবকিছু ওয়েল হেড অফ টাইমে প্ল্যান করতে হবে এবং সেটা সেভাবে কাজটা করতে হবে।
ওকে, এখন এডমিশনের জন্য যাওয়ার আগে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আমি যে প্রোগ্রাম কিভাবে চুজ করবো। প্রোগ্রাম চুজ করার ক্ষেত্রে ডিপেন্ড করে আসলে আমি আমি পার্টিকুলার কোনো ওয়ে ডিপেন্ড করবো আমি যেই আমার আসলে আমি আমার প্রিপারেশন কিরকম আছে, আমার ক্রেডেনশিয়াল কিরকম আছে সেটার উপর ডিপেন্ড করে। এখন আমি টার্গেট করলাম আইভি লিগে যাব, কারণ আমি কি আইভি লিগে পড়ার ক্যাপাসিটি রাখি কিনা এটা দেখতে আমি আকাশ কুসুম চিন্তা ভাবনা করলাম যে আইভি লিগেই পড়বো এবার। তারপরে এই বছর আইভি লিগে অ্যাপ্লাই করলাম, এই বছর চান্স পাইলাম না, পরের বছর একটু নিচে দিয়ে গেলাম। ওটা না করে প্রথম থেকে আমার আসলে কতটুকু আমার কোন ইউনিভার্সিটিতে যাওয়ার ক্যাপাসিটি আছে আমি এটা একটু যদি ভালো করে অ্যাসেস করে আমি সে অনুযায়ী অ্যাপ্লাই করলাম। তো অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটা রেগুলার একটা নর্মাল স্টুডেন্টের সব যেটা ফলো করে সেটা হচ্ছে আমি সে 6 থেকে 8টা অ্যাপ্লিকেশন করলাম ফর এক্সাম্পল, এর মধ্যে 2টা বা 3টা অ্যাপ্লিকেশন করলাম আমি মানে সুপার অ্যাম্বিশাস, যে আমার যদি ভাগ্য ভালো হয়ে যায় তাহলে লেগে যাবে। টপ টপ স্কুল থেকে 2-3টা অ্যাপ্লাই করলাম, মাঝখানে আমি 2-3টা অ্যাপ্লাই করে যেগুলাতে আসলে আমি ফিট করি ভালো, যে আমার ক্রেডেনশিয়াল সেগুলোর সাথে ভালো ফিট করে। আর 2-3টা অ্যাপ্লাই করলাম যেগুলোতে আমার এডমিশন হবেই, হয়তো একটু লো গ্রেড ইউনিভার্সিটি, বাট আমি মেক শিওর করবো যে আমার অ্যাটলিস্ট সেখানে এডমিশন হবে। তো এইভাবে আর প্রোগ্রাম দেখে ফান্ডিংটা ইম্পর্টেন্ট, যে সব ইউনিভার্সিটি ফান্ডিং অপরচুনিটি সেম থাকে না। কিছু কিছু ইউনিভার্সিটি থাকে তাদের প্রচুর ফান্ড থাকে, রিসার্চ ইউনিভার্সিটি বেসিক্যালি যেগুলো ওইগুলাতে টার্গেট করা উচিত স্টুডেন্টদের বেশি, কারণ এন্ড অফ দি ডে র্যাঙ্কিং এর চেয়ে বেশি ম্যাটার করবে যে আমাকে ফান্ড দিচ্ছে কিনা। যদি ফান্ড না দেয় তাহলে আলটিমেটলি টাকা দিয়ে আসলে পড়া মানে আমার কাছে কোনো মানে হয় না আর কি, যদি খুব বেশি টাকা না থাকে আর কি। এটা একটা বিষয় অ্যাডমিশনের ব্যাপারে। দেন হচ্ছে প্রোগ্রাম সিলেক্ট করা হয়ে গেলে দেন অ্যাপ্রোচ করার ক্ষেত্রে একটা জিনিস আমি করতাম এবং আমার এটা অনেকেই সাজেস্ট করে, যে কোনো ব্যাপারে কোনো কিছু কনক্রিট ইনফরমেশন জানার জন্য আমি যে ইউনিভার্সিটিতেই টার্গেট করব সেই ইউনিভার্সিটির প্রত্যেকটা প্রোগ্রামের একজন গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটর থাকে। এনিথিং কোনো ডাউট থাকবে সাথে সাথে তাকে ইমেল করা, এবং ওরা খুবই কোঅপারেটিভ হয়, সাথে সাথে রিপ্লাই দিবে উইথ কনক্রিট ইনফরমেশন। আমি যেমন জানতে চাই যে আমি মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করব, আমার কি আসলে ফান্ডিং অপরচুনিটি আছে কিনা। যদি ওয়েবসাইটে লেখা থাকে ক্লিয়ারলি, কিছু কিছু প্রোগ্রামে লেখাই থাকে যে আমরা কোনো মাস্টার্স প্রোগ্রামে স্টুডেন্টকে ফান্ড দেই না, তাহলে আমাকে বুঝতে হবে যে আমি এখানে সেলফ ফান্ডিং প্রোগ্রামে পড়বো নাকি আমি এখানে অ্যাপ্লাই করবো। মানে ইউএসএ তে একটা অ্যাডমিশনের অ্যাপ্লিকেশনের জন্য $90 $100 করে খরচ হয়, কোনো মানেই হয় না যদি আমি আগে থেকে বুঝতে পারি এখানে আমার চান্স নেই, আমি এডমিশন পাবো খুব খুশি হব কিন্তু ফান্ড দিবে না, আমি পড়তে পারবো না, দরকারটা কিছু অ্যাপ্লাই করার। এরপরে কিছু কিছু ক্ষেত্রে ওইখানে ক্লিয়ার থাকে না ওয়েবসাইটে, সেক্ষেত্রে গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটকে ইমেল করে। আমি এটা করতাম পার্সোনালি, কোনো কিছু ডাউট গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটকে ইমেল করে, যতটুকু জানতে চাচ্ছি সে অথবা তার চেয়ে বেশি ইনফরমেশন দিচ্ছে যেটা আমাকে হেল্প করতেছে প্রোগ্রাম চুজ করতে বা ডিসিশন মেক করতে। আর আর এডমিশনের ব্যাপারে আর আর কি ইম্পর্টেন্ট থাকে, আচ্ছা অ্যাপ্লিকেশনের কম্পোনেন্ট কি কি থাকে। অ্যাপ্লিকেশনে একটা হচ্ছে তার একাডেমিক ক্রেডেনশিয়াল, অ্যাপটিটিউড স্কোর, এগুলো তো তাকে ঠিক করতে হবে। তারপরে লেটার অফ রেফারেন্স খুবই ইম্পর্টেন্ট। আমি ওইদিন কথা বলতেছিলাম আমার ডিপার্টমেন্টের গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটরের সাথে যে আসলে তোমরা কি কি দেখে একজন স্টুডেন্টকে সিলেক্ট করো অথবা করো না। তো আমাকে যেটা বললো যে আসলে ব্যাপারটা ভ্যারি করে, এক এক ইউনিভার্সিটিতে এক এক রকম। তো ওরা একটা জিনিস খুব ইম্পর্টেন্ট দিয়ে দেখে, ও যেটা বললো যে আমরা সাবজেক্ট জিপিএ খুব ইম্পর্টেন্ট দিয়ে দেখি, দেন ওভারঅল জিপিএ। একটা প্রোগ্রাম এমআইএস এ মাস্টার্স করতে, একটা স্টুডেন্ট এমআইএস এ মাস্টার্স করতে যাচ্ছে, তো ওই স্টুডেন্টের আন্ডারগ্রেডে এমআইএস কোর্সের জিপিএ কত ছিল সেটা খুব ইম্পর্টেন্ট। দেন ওভারঅল জিপিএ তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বাট তার সাবজেক্ট স্পেসিফিক জিপিএটা ওরা খুব ইম্পর্টেন্ট দিয়ে দেখে। সেকেন্ড হচ্ছে লেটার অফ রেফারেন্স, যেটা লেটার অফ রেফারেন্স খুবই ইম্পর্টেন্ট। এখন আমাদের লেটার অফ রেফারেন্সের তো অনেক ধরনের প্রবলেম আছে, আমরা এগুলো জানি, কমন টেমপ্লেটে লিখে পাঠিয়ে দেয় মোটামুটি, বাট ওরা লেটার অফ রেফারেন্সে দেখতে চায় যে একটা স্টুডেন্টের আসলে অ্যাকচুয়াল মানে কন্ট্রিবিউশনটা কি, প্রফেসরের সাথে তার আসলে কতটুকু কানেক্টিভিটি ছিল। এটা এরকম না যে আমি আমার ক্লাসে ওয়ান অফ দি বেস্ট স্টুডেন্ট একটু বলি, জাস্ট কেন বেস্ট স্টুডেন্ট, সে কি এক্সট্রা কোনো কোয়েশ্চেন করতো কিনা ক্লাসের বাইরে এসে প্রফেসরকে কোনো ব্যাপারে জানতে চাইতো কিনা, এসব ব্যাপার ওরা দেখতে চায় ওরা লেটার অফ রেফারেন্সে। এরপরে রিসার্চ আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, রেফারেন্স নেওয়ার সময় আমরা অনেক সময় যেটা করি স্টুডেন্টদের আসলে কিছু করাও থাকে না, আমাদেরও খুব বেশি কিছু করার ছিল না। সে ইউএসএ তে তিনটা অ্যালোয়ার চায়, লেটার অফ রেফারেন্স চায়। তো তিনটা লেটার অফ রেফারেন্সের ভিতরে
তিনটাই যদি আমি যে ইউনিভার্সিটিতে পড়ে আসছি ওইখানকার তিনজন প্রফেসরকে দিয়ে নেই, তো এটা আসলে ডিভ্যালু করে আর কি আমার অ্যাপ্লিকেশনকে। মানে আমি তাহলে আমার এর বাইরে আর কেউ আমাকে ইভালুয়েট করতে পারছে না। যদি সম্ভব হয় তিনজনের মধ্যে একজন বা দুইজন ইউনিভার্সিটি থেকে নেয়, আরেকজন অন্যভাবে যে আমাকে ইভালুয়েট করতে পারে। হতে পারে আমি কারোর সাথে একটা অর্গানাইজেশন ইনভলভ ছিলাম, হতে পারে কোনো অন্য ধরনের একটা অ্যাক্টিভিটি ছিল, সে আমাকে একটা অ্যাওয়ার্ড দিল। তো এইগুলো হেল্প করে। ওকে, থ্যাংক ইউ ভাই। আমি যদি একটু সাম আপ করি ভাইয়ের ইয়েটাকে, মানে স্পিচটাকে, যারা পরে জয়েন করেছেন। সো যদি ইউএসএ তে কেউ মাস্টার্স বা পিএইচডি করার জন্য প্ল্যান করে, লেটস সে যদি কেউ 2021 এর জন্য প্ল্যান করে, সো তার জন্য সময় শুরু হচ্ছে এই সেপ্টেম্বর থেকে। এই সেপ্টেম্বরে, মানে সেপ্টেম্বর 2020 তে তাকে হচ্ছে তাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করে দিতে হবে। সো এই সেপ্টেম্বর শুরু হওয়ার আগে, মানে এখন যে সময়টা আছে জুন জুলাই আগস্ট, এই সময়টা হচ্ছে তাকে কিছু চেক লিস্ট ধরে ধরে কাজ করতে হবে। নাম্বার 1 হচ্ছে আমি কোন কোন ইউনিভার্সিটি গুলো সিলেক্ট করব। সো ইউনিভার্সিটি সিলেক্ট করার সময় মেহেদী স্যার যে সাজেশনটা দিলেন সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির ভিতরে একটু ভেরিয়েশন আনতে, কিছু টপ লিস্টেড রাখলাম, কিছু অ্যাভারেজ রাখলাম, কিছু আবার লোয়ারের দিকেও রাখলাম, যেন মোটামুটি একটা ক্লাস্টার ধরে যদি আমি অ্যাপ্লাই করি, যদি কিছু মানে কোনো না কোনো একটাতে যদি হয়ে যায়। সো টপ লিস্টেড গুলোতে অনেক হাইলি এম্বিশিয়াস ভাই যেটা বললেন, সো এটা হবে না ধরেই একটু অ্যাভারেজ ক্যাটাগরি গুলোর দিকেও টার্গেট রাখতে হবে। সো চেকলিস্টটা যদি শেষ হয়ে যায়, ইউনিভার্সিটি চুজ করা, তারপর হচ্ছে আমার রেজাল্টটা আমার হাতে রেডি আছে কিনা, তারপর হচ্ছে আমার WES করা আছে কিনা যদি ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট থাকে। সো WES গুলো খুব সম্ভবত ইউনিভার্সিটির রেজিস্ট্রার বিল্ডিং এ গেলেই মানে কিভাবে করতে হবে সেই সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। সো WES করাটা ইম্পর্টেন্ট। ইউএসএ তে পড়ালেখার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মেহেদী স্যার বললেন, সেটা হচ্ছে জিআরই বা জিমেটের স্কোর। সো ওই বিজনেস স্কুলের জিআরই বা জিমেটের রিকোয়ারমেন্ট কি কি আছে সেটা দেখে জিআরই বা জিমেটের জন্য একটা প্রিপারেশন নিয়ে নেওয়া। আমরা জিআরই সম্পর্কে মেহেদী স্যারের কাছে আরেকটু জিজ্ঞেস করবো, একটু পরে আমরা ঘুরে আসি। এছাড়া ইউএসএ তে পড়ার জন্য আর যে জিনিসগুলো আমাদেরকে একসাথে অ্যাকুমুলেট করে রাখতে হবে সেটা হচ্ছে লেটার অফ রেফারেন্স। ইউজুয়ালি 3টা লেটার অফ রেফারেন্স লাগে। সো কিছুদিন আগ পর্যন্ত খুব সম্ভবত লেটার অফ রেফারেন্স পিডিএফ করে পাঠিয়ে দিলে হতো, এখন বোধহয় সব ইলেকট্রনিক মিডিয়াতে দেয়, তারা সরাসরি প্রফেসরের কাছে পাঠিয়ে দেয়। সুতরাং ওই জায়গাতে ওই আগে যে নিজে নিজে করে একটা পিডিএফ করে পাঠিয়ে দেওয়ার সুযোগ ছিল, সেই সুযোগটা কমে গেছে। আর লেটার অফ রেফারেন্সের ক্ষেত্রে মেহেদী স্যার যে জিনিসটা বলেছেন যে একই ইউনিভার্সিটি সব প্রফেসরের কাছ থেকে লেটার অফ রেফারেন্সটা নেওয়া ঠিক হবে না। সেই ক্ষেত্রে যেখানে কাজ করছি কারেন্টলি সেখানে যদি একটা লেটার অফ রেফারেন্স নেওয়া যায়, পাশাপাশি যে ইউনিভার্সিটিতে পড়েছি, তাহলে ক্রেডেনশিয়ালটা একটু বাড়ে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাইয়া যেটা বলে গেছেন, সেটা হচ্ছে এসওপি। একটা এসওপি রেডি করতে হয়, যে কোনো ইউনিভার্সিটিতে পড়ার জন্য এসএ লিখতে হয়। এবং এটা নিয়েও আমরা মেহেদী ভাইয়ের কাছে একটু পরে আসবো। ভাই যদি একটু ছোট করে বলে দিতেন যে লেটার অফ রেফারেন্স নেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় একটা বিড়ম্বনায় ভুগি যে প্রফেসরদের কাছে রিচ করা একটু ডিফিকাল্ট, আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসরের কাছ থেকে একটা লেটার অফ রেফারেন্স নিয়ে নিই। সো এই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হয় যে আমি প্রফেসরের কাছ থেকে না নিয়ে একটু জুনিয়র কারো কাছ থেকে যদি লেটার অফ রেফারেন্স নেই? আসলে আমাদের দেশে প্রফেসর এবং লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এগুলাকে যেভাবে আসে ক্লাস্টারিং করা হয়, এইসব দেশে আসলে ব্যাপারটা এক্স্যাক্টলি ওরকম না। আমি 50 ইয়ার্স এর লেকচারারও দেখি আর কি আমার ডিপার্টমেন্টে। সো সে অনেকদিন ধরে ইউনিভার্সিটি ওই ডিপার্টমেন্টে জব করছে। সো এটা ম্যাটার করে না ওইভাবে, ম্যাটার করে হচ্ছে ওই প্রফেসর বা ওরা এখানে লেকচারারকেও বেসিক্যালি প্রফেসরই ডাকে। সো সো আমি কিছুটা তো ভ্যারি করতেই পারে, বাট ম্যাটার করে মেইনলি কন্টেন্ট কি লিখছে সে রেফারেন্সে, এবং সেটা কনক্রিট কিনা। সে আমি বললাম যে এই স্টুডেন্টটা আমি দেখেছি খুব ভালো, কেন ভালো, এই কারণে সে আমাকে একটা এসে প্রশ্ন করেছিল যেটা ভালো ছিল, বা আমার সাথে একটা রিসার্চের কাজে ইনভলভ ছিল, বা সে নিজ থেকে এসে আমাকে রিসার্চের কাজ করার ব্যাপারে আগ্রহ দেখাইছে, পরে আমি তাকে নিলাম, সে ভালো পারফর্ম করছে। সো এই কনক্রিট ইনফরমেশনটা ওরা দেখতে চায়। ওরা দেখতে চায় না সে অলরেডি খুব একদম মেরিটোরিয়াস, একদম অনেক কিছু করে ফেলছে, এটা দেখতে চায় না। দেখতে চায় স্টুডেন্টের প্যাশনটা কিরকম, সেই প্যাশনটা যাতে রিফ্লেক্ট করে লেটার অফ রেফারেন্স। দ্যাটস মোর ইম্পর্টেন্ট দেন যে কে রেফার করবে। এক্সিলেন্ট, থ্যাংক ইউ ভাইয়া। আমরা একটু তপন স্যারের কাছে যেতে চাই। মেহেদী ভাইয়া যে এরকম বললো যে যদি ইউএসএ তে পড়তে যেতে চায় তাহলে সেপ্টেম্বর থেকে সেশনটা শুরু হয়ে যায় অ্যাপ্লিকেশনের, যেটা ফার্স্ট রাউন্ডটা ডিসেম্বর 15 এর ভিতরে শেষ হয়ে যায়। আমরা একটু জাপানের পার্সপেক্টিভটা জানতে চাই। কেউ যদি জাপানের 2021 এ মাস্টার্স বা পিএইচডি শুরু করতে চায়, তাকে এখন থেকে কিভাবে প্ল্যান করে আগাতে হবে? জাপানের যে স্কলারশিপটা মানে সবচেয়ে পপুলার বাংলাদেশের মানুষ যেটা সম্বন্ধে জানে সেটা হচ্ছে মনবুসো স্কলারশিপ। আরো কিছু স্কলারশিপ আছে, যেমন জাইকা আছে, গ্রিনি এশিয়া আছে, আরো কিছু ছোটখাটো আছে, জাসো স্কলারশিপ আছে, বাট মানুষ মনবুসোটাকেই সবচেয়ে বেশি চেনে। আর আমি যেহেতু মনবুসো স্কলারশিপ দিয়ে জাপানে এসেছি, তো আমি এটা সম্বন্ধে ভালো বলতে পারবো, সেটাই বলি। তো মনবুসোতে মনবুসো দিয়ে জাপানে আসতে গেলে দুইটা পাথওয়ে আছে। একটা হচ্ছে যে যেটা কমন পাথওয়ে, যেটা মোটামুটি সবাই
করতে চায় বা করতে পারে সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি রেকমেন্ডেশন, আরেকটা আছে যেটা হচ্ছে জাপানিজ এম্বাসি রেকমেন্ডেশন। ইউনিভার্সিটি রেকমেন্ডেশনে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় জাপানে 150 মতো স্টুডেন্ট আসে। আর এমবাসি, জাপানিজ এম্বাসি রেকমেন্ডেশন যেটা, সেটাতে প্রতি বছর জাপানে প্রায় 10 থেকে 12 জনের মতো স্টুডেন্ট আসে। সো একটা তো হচ্ছে 150 জন আসতে পারে, আর একটা হচ্ছে 10 জন আসতে পারে। সো মোটামুটি 15:1 সামথিং লাইক দ্যাট রেশিও। সো প্রথমটার জন্য যেটা, সেটা হচ্ছে জাপানে 2টা সেশন আছে। একটা হচ্ছে যে এপ্রিলে একটা সেশন শুরু হয়, আর একটা সেশন শুরু হয় হচ্ছে অক্টোবরে। প্রথম যে পাথওয়েটা ইউনিভার্সিটি রেকমেন্ডেশন, সেই পাথওয়েতে যেতে গেলে প্রফেসরকে যে কোনো সময়ই অ্যাপ্রোচ করা সম্ভব, বছরের যে কোনো সময়। কারণ হচ্ছে যদি প্রফেসরের কাছে ফান্ড থাকে, প্রফেসরের কাছে যদি প্রজেক্ট থাকে, এবং প্রফেসর যদি সিনিয়র প্রফেসর হয়, তাহলে সে সেই স্টুডেন্টের প্রোফাইলটা ইউনিভার্সিটির মাধ্যমে জাপানিজ এডুকেশন মিনিস্ট্রিতে রেকমেন্ড করতে পারে। এবং এক্ষেত্রে যদি ব্যাটে বলে মিলে যায়, তাহলে যদি সবকিছু প্রসিডিউর শেষ হয়ে যায়, সে এপ্রিলে জয়েন করতে পারে। আবার যদি কখনো প্রসিডিউর শেষ হতে দেরি হয়, সে অক্টোবরে জয়েন করতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। সো ইউনিভার্সিটি রেকমেন্ডেশনে যে কোনো সময় প্রফেসরকে নক করা সম্ভব, গিভেন দ্যাট ওই স্টুডেন্টের ওই ইউনিভার্সিটি এবং ওই প্রফেসরের জন্য বেফিটিং প্রোফাইলটা আছে। বাট এমবাসি রেকমেন্ডেশনের জন্য একটা টাইমলাইন থাকে। এমবাসি রেকমেন্ডেশনটা হচ্ছে মোটামুটি 9 মাসের একটা প্রসিডিওর। এটা হচ্ছে মার্চ থেকে মের মধ্যে, মার্চের লাস্ট উইক থেকে মের ফার্স্ট উইক, এর যে কোনো সময়ে বাংলাদেশের যে এডুকেশন মিনিস্ট্রি আছে, সেখান থেকে একটা প্রজ্ঞাপন জারি হয় যে আমরা স্টুডেন্টদেরকে জাপানিজ এম্বাসিতে রেকমেন্ড করব, তোমরা যাদের যাদের এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করো তারা অ্যাপ্লাই করো। ব্যান বেইজে এই সার্কুলারটা থাকে। তো সেই সার্কুলারে অ্যাপ্লাই করলে তারপরে তারা সেখান থেকে চুজ করে, এবং চুজ করে তারা হচ্ছে স্টুডেন্টদেরকে জাপানিজ এম্বাসিতে রেকমেন্ড করে। এবং এক্ষেত্রে আমার অভিজ্ঞতা বলে হচ্ছে যেটাতে সবচেয়ে বেশি প্রেফারেন্স ওরা দেয়, সেটা হচ্ছে যে সিজিপিএ এবং হচ্ছে আইএলস বা টোফেলের স্কোর। কারো যদি সিজিপিএ ভালো থাকে এবং আইএলস টোফেলের স্কোর ভালো থাকে, তার মিনিস্ট্রি থেকে জাপানিজ এম্বাসিতে রেকমেন্ডেড হওয়ার যে সম্ভাবনা, সেটা বেড়ে যায়। তো যখন মিনিস্ট্রিতে রেকমেন্ড করবে, অথবা যখন মিনিস্ট্রি বাংলাদেশি যে এডুকেশন মিনিস্ট্রি বা তারা যখন জাপানিজ এম্বাসিতে রেকমেন্ড করবে, করার পর জাপানিজ এম্বাসি সেখানে যাচাই বাছাই করে একটা কল দিবে যে আমাদের এখানে তোমাদের একটা লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষাতে থাকে হচ্ছে ইংলিশ এবং জাপানিজ। তো ইংলিশটা অ্যান্সার করলেই চলে, জাপানিজটা মানে কোনো মতে একটা হিবিজিবি অ্যান্সার করে দিলেই হয়, কারণ হচ্ছে ওই স্কোরটাকে ওরা মানে কাউন্ট করে না। সো ওই পরীক্ষাটা সাধারণত জুন জুলাইয়ের মধ্যে পরীক্ষাটা হয়। তো ওই পরীক্ষাতে যাদের স্কোর ভালো থাকবে, প্লাস হচ্ছে যাদের সিজিপি এবং আইএলটিএস স্কোর ভালো থাকবে, তাদেরকে আবার যাচাই বাছাই করে ওরা একটা মুখোমুখি যেটা হচ্ছে ইন্টারভিউ, সেটার জন্য ডাকে। সেখানে একটা ফিল্টারিং হয়। তো সেই ফিল্টারিং যদি কেউ মানে পাস করতে পারে, তারপরে জাপানিজ এম্বাসি অফ বাংলাদেশ থেকে একটা সার্টিফিকেট দেয়। সার্টিফিকেটে লেখা থাকে যে এই স্টুডেন্টকে আমরা নমিনেট করছি, এবং এই স্টুডেন্টের পড়াশোনার যাবতীয় খরচ আমরা জাপানিজ এম্বাসি থেকে আমরা দিব, অথবা এডুকেশন মিনিস্ট্রি অফ জাপান থেকে দিব। ওই কাগজটা বা ওই সার্টিফিকেটটা নিয়ে তখন জাপানের বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন প্রফেসরকে অ্যাপ্লাই করতে হয়। এবং ওই কাগজটা যদি থাকে বাংলাদেশের জাপানিজ এম্বাসি থেকে, ওই কাগজটা থাকলে মোটামুটি 95% প্রফেসর রিপ্লাই করে। সে নিতে পারুক আর না পারুক, সে রিপ্লাই করবেই, কারণ সে জানে যে স্টুডেন্টটাকে জাপানিজ এম্বাসি বা ওই দেশের জাপানিজ কনসুলেট রেকমেন্ড করছে। সো এই স্টুডেন্টকে সে রিপ্লাই দিবে। সো কিন্তু একটু আগে যেটা বললাম যে ইউনিভার্সিটি রেকমেন্ডেশন, ওইখানে ব্যাপারটা ভিন্ন। ওইখানে হয়তো 10 জন প্রফেসরকে বা 20 জন প্রফেসরকে ইমেল করলে 1 জন বা 2 জন রিপ্লাই করবে, কারণ জানে, ওই প্রফেসরটা জানে এই স্টুডেন্টের জন্য আমাকে ফান্ড জোগাড় করতে হবে। বাট জাপানিজ এম্বাসি থেকে যখন নমিনেশনের একটা সার্টিফিকেট দিবে, ওই প্রফেসর জানে যে এই স্টুডেন্টের ফান্ড অলরেডি রেডি আছে, তখন সে ওই স্টুডেন্টকে রিপ্লাই করবে। তো ওইটা নিয়ে আরো মোটামুটি 1-1.5 মাস বিভিন্ন প্রফেসরকে নিজের প্রোফাইল বা নিজের রিসার্চ যেটাতে ফোকাস, প্রফেসরকে নক করলে যাদের কাছে রিপ্লাই পাওয়া যাবে, সেখান থেকে 3 জন প্রফেসর অথবা 3 জন 3টা স্কুল র্যাঙ্কিং করে, সেই র্যাঙ্কিং বা সেই প্রফেসরদের নমিনেটেড নামগুলো ওই স্টুডেন্টকে আবার জমা দিতে হবে জাপানিজ এম্বাসিতে, বাংলাদেশের জাপানিজ এম্বাসিতে। তখন বাংলাদেশের জাপানিজ এম্বাসি ওই প্রফেসর এবং স্কুলের সাথে কথা বলে দেন দরবার করে স্টুডেন্টকে বলবে, আচ্ছা ঠিক আছে, তোমাকে 1 নাম্বার, 2 নাম্বার অথবা 3 নাম্বার স্কুলে আমরা পাঠাচ্ছি। সো এটা পুরোটা হচ্ছে একটা মোটামুটি 9 মাসের প্রসিডিউর, পেইনস টেকিং 9 মাসের প্রসিডিউর। এবং দুঃখের বিষয় হচ্ছে যে
প্রতি বছর যেটা আমি বললাম যে জাপানিজ এম্বাসি থেকে 10 থেকে 12 জন স্কলারশিপ পায় মাস্টার্স পিএইচডির জন্য এবং আন্ডারগ্রেডের জন্য। এর মধ্যে বেশিরভাগই হচ্ছে সায়েন্স এবং এগ্রিকালচার। বিজনেস থেকে এই 10-12 জনের মধ্যে প্রতি বছর একজন, কোনো কোনো বছর এক্সেপশনাল 2 জন পায়। তো আমার বছর বিজনেস থেকে মাত্র একজন পেয়েছিল এবং লাকিলি আই ওয়াজ দ্যাট পারসন। সো এখানে জাপানে ওই মনবুশো স্কলারশিপ বা এমবাসি রেকমেন্ডেড মনবুশো স্কলারশিপ দিয়ে জাপানে পড়তে আসাটা যতটা মেধার ঠিক ততটাই হচ্ছে লাকের ব্যাপার, এবং খুবই কম সংখ্যক দেয়। বাট ইউনিভার্সিটি রেকমেন্ডেশনে প্রফেসরকে যদি পটানো যায় সবকিছু দিয়ে, তাহলে সেক্ষেত্রে ওই যেটাকে আমরা বলি রেশিও অনুযায়ী মানে হচ্ছে ওই জিনিসটা পাওয়ার সম্ভাবনা বেশি। আর এক্ষেত্রে স্টুডেন্টদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে যেটা বললাম আইএলটিএস স্কোর ভালো থাকলে সুবিধা হবে, আর হচ্ছে খুব ভালো একটা রিসার্চ প্রপোজাল থাকতে হবে, এবং হচ্ছে রিসার্চ প্রপোজালের সাথে রিলেটেড যে একটা দুইটা পেপার থাকলে খুব ভালো। আমেরিকার ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে স্টুডেন্টের অ্যাপটিটিউড স্কোর এবং হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস এবং হচ্ছে পেছনের সিজিপি এগুলো খুব ইম্পর্টেন্ট। তার আর্টিকেল খুব একটা আছে কিনা সেটা আসলে খুব একটা, বা রিসার্চ ওয়ার্ক খুব একটা এটা ওইভাবে মাইনে রাখে না। বাট জাপানে বা ইউকেতে বা স্পেশালি অস্ট্রেলিয়া এই জায়গাগুলোতে আর্টিকেল খুব ইম্পর্টেন্ট। কারো যদি মানে ইন্ডেক্সড জার্নালে অথবা কারো যদি এবিডিসি র্যাঙ্ক জার্নালে ভালো মোটামুটি আর্টিকেল থাকে, তার সিজিপিএ 4 হলেও দেখা যাবে সে স্কলারশিপ পেয়ে যাবে। বাট ইউএস এর ক্ষেত্রে এটা আবার ডিফারেন্ট। আর জাপানের ক্ষেত্রে খুব ভালো রিসার্চ প্রপোজাল, একটা দুইটা রিলেটেড আর্টিকেল, আইএলস বা টোফেলের ভালো স্কোর, এবং হচ্ছে একটা প্রফেসর যার সাথে রিসার্চ ইন্টারেস্ট মিলে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আর জাপানের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বিজনেস স্কলারশিপ একদম কম, নাই বললেই চলে। বিজনেস রিলেটেড স্কলারশিপ, বিজনেস রিলেটেড ফান্ড, মানে হচ্ছে কেউ যদি মনে করে যে না আমি জাপানে আসবো, আমি একজন প্রাইভেট মানে সেলফ পেইড বা প্রাইভেটলি পেইড স্টুডেন্ট হিসেবে জাপানে আসবো, এসে আমি স্কলারশিপ খুঁজবো, সেটা আসলে মোটামুটি সুইসাইডের সামিল। কারণ হচ্ছে যে জাপানে পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ জায়গাগুলোর মধ্যে জাপান একটা। এখানে এখানে মানে পেটে ভাতে থাকতে হইলো প্রতি মাসে বাংলাদেশি টাকা 1 লক্ষ টাকা লাগবে কেউ যদি জাস্ট পেটে ভাতে থাকতে চায়। সো এবং এখানে হচ্ছে জিএটি এর তেমন কোনো মানে ওইরকম যেমন কানাডা বা ইউএসএ তে জিএটিএ করে অনেক স্টুডেন্ট সার্ভাইভ করে, জাপানে এটা সম্ভব না। জাপানে সার্ভাইভ করতে গেলে তাকে মোটামুটি মেন প্রিপারেশন নিয়ে আসতে হবে, আমাকে অড জব করতে হবে যদি জাপানে কেউ মানে নিজের থেকে পড়াশোনার খরচ নিজে দিতে চায়। সো এগুলো হচ্ছে এখানে ডিফিকাল্টি। বাট জাপানে যারা হচ্ছে ট্রু একাডেমিক ট্রু রিসার্চার এবং যারা হচ্ছে জাপানে সেটেল হতে চায় তাদের জন্য জাপান একটা ভালো অপশন। এবং কেন ভালো অপশন বলি, কারণ কেউ যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ না জানে এবং জাপানিজ কালচারের সাথে অভ্যস্ত হতে না পারে, জাপান তার কাছে একটা আমি বলবো দোজকের মতো জায়গা হবে। কারণ জাপানে 90% বলবো না, 98% লোকই ইংরেজি বলতে পারে না। সো এখানে আমি আমি যখন জাপানে আসি, আসার পরে প্রথম 15 দিনে আমার জাস্ট কান্না পাইছে। কারণ হয়েছে যে আমি আমি যে একটা মানে কনভিনিয়েন্স স্টোরে যা বলবো বাবা আমার একটা কোক খাইতে ইচ্ছা করছে, একটা কোক দাও, সেটাই বলতে পারি না। কিছু আমি যা বলি ওরা বলে আরেকটা, মানে হচ্ছে এখানে কেউ কেউ কারো কিছু বোঝে না। সো এবং কালচার জাপান হচ্ছে সারা দুনিয়া যেভাবে চলে জাপান চলে উল্টা দিকে, মানে কালচারাল এখানে কালচারাল বিশাল একটা শখ আছে। সো কেউ যদি ডিটারমেন্ট থাকতে পারে যে আমি জাপানে এসে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখবো এবং সাথে সাথে বিজনেসে পড়াশোনা করব, অথবা বিজনেসে না পড়ি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়বো, অথবা জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখবো, তাদের জন্য চাকরি পাওয়া কোনো ব্যাপার না। যেমন কেউ যদি ইংরেজি ভাষা শিখে কানাডা এবং ইউএসএ তে যায়, সে যে ইংরেজি ভাষা জানে এই জন্য চাকরি পাবে তার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু কেউ যদি জাপানে আসে জাপানি ভাষা শিখতে পারে, সে চাকরি পাবে এটা মোটামুটি নিশ্চিত। কারণ হচ্ছে জাপানে চাকরির অভাব নাই, কিন্তু হচ্ছে ল্যাঙ্গুয়েজ খুব বড় একটা স্কিল। এবং এখানে আমাদের দেশে যেমন আমরা চিন্তা করি যে এই ছাত্রটা ঠিকমতো চিঠি লিখতে পারলো না, এই ছাত্রটা ঠিকমতো ডাটাবেস ব্যবহার করতে পারো না, এই অফিসে গিয়ে ঠিকমতো কাজ করতে পারে না, এর জীবনে কিছুই হবে না। জাপানে যদি কেউ কিছু না পারে, সে যদি জাস্ট কোনো একটা অফিসে গিয়ে পড়তে পারে যে আমি অফিসে ঢুকলাম, 6 মাসের মধ্যে তারাই সেটা যদি একটা বড় গাধাও হয় সেটার পিটায় মানুষ করে ফেলবে এবং সে ওইখানে কাজ করতে পারবে। কারণ এখানে সবকিছু এমন ভাবে সিস্টেম করা আছে, ওই সিস্টেমের মধ্যে ঢুকে গেলে যে কেউ এখানে কাজ করতে পারবে। তো জাপানে কেউ যদি সেটেল হতে চায় এবং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আগ্রহী থাকে, জাপান তার জন্য খুব ভালো ভালো একটা জায়গা। কারণ হচ্ছে এখানে সোসাইটিতে একবার যখন কেউ ঢুকে পড়ে সে ওই সোসাইটির মেম্বার হয়ে যায়।
আমি কিছু এক্সাম্পল দিই। যেমন ইউএসএ তে কিন্তু এখন ওই যেটা হচ্ছে ওই প্রত্যেকটা পরিবারকে চলার জন্য কিন্তু খরচ দিচ্ছে ইউএসএ, না? এখন তো সবাই টাকা দিচ্ছে, সামনে গভর্নমেন্টের ইলেকশন আছে, সো টাকা পয়সা বেশ ভালোই দিচ্ছে ইউএসএ ফ্যামিলিদের। কিন্তু যারা বাংলাদেশ থেকে গেছে বা বাইরে থেকে আসছে, যারা ইমিগ্রেন্ট ইউএসএ, তাদেরকে কিন্তু টাকা দিচ্ছে না। কিন্তু জাপানে যেটা হচ্ছে, ধরা যাক কেউ একজন জাপানে 6 মাসের জন্য রিসার্চ করতে আসছে, 6 মাস বা 1 বছর, কোনো পিএইচডি করতে আসে নাই, সে কোনো মাস্টার্স করতে আসে নাই, 6 মাস 1 বছর জন্য রিসার্চ করতে সে এখানে আসছে। আসার পরে দেখা গেল আল্লাহ না করুক তার একটা বড় রোগ হয়েছে, দেখা গেল অনেক বড় রোগ হয়েছে, যেটা চিকিৎসার জন্য দেখা গেল 30-40 লাখ টাকা লাগবে। সেটার 70-80% জাপান সরকার দিয়ে দিবে। কারণ কেউ যখন 6 মাস বা এর বেশি জাপানে থাকার জন্য আসবে রিসার্চ করার জন্য, জাপান সরকার তাকে একটা রেসিডেন্স কার্ড দিবে, একটা ইন্স্যুরেন্স কার্ড দিবে, হেলথ ইন্স্যুরেন্স কার্ড। এবং এই হেলথ ইন্স্যুরেন্স কার্ড দিয়ে সে সবকিছু অ্যাক্সেস করতে পারবে যেটা অন্য জাপানিরা পারে। এবং এই যে এখন কদিনের মধ্যে জাপান সরকার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে মোটামুটি ধরা যাক 1,000 করে দিবে। এটা জাপানিজদেরকে যেমন দিবে, $1,000 একজন বাংলাদেশিকেও দিবে। তো জাপানে আসলে এরা মানে কোনো একটা যেটা হচ্ছে, যে কেউ যখন জাপানে ঢুকে যায়, একটা কালচারাল ল্যাঙ্গুয়েজ শক থাকে, বাট তাকে সোসাইটির মেম্বার মনে করে, এবং সোশ্যাল যে সিকিউরিটি গুলা, সোশ্যাল সিকিউরিটি সবকিছুর মধ্যেই সে একটা বেষ্টনের মধ্যে চলে আসে। তো জাপানে এটা যেমন একটা সমস্যা, একটা সুবিধাও আছে। বাট আমি সাজেস্ট করব স্টুডেন্টদেরকে বা যারা হায়ার স্টাডিজে আসতে চায়, বিজনেসের জন্য কেউ যদি ট্রু রিসার্চার বা একাডেমিক না হয় অথবা জাপানে সেটেল করতে না চায়, তাহলে বিজনেসের জন্য আমি আমি জাপানকে 3 নম্বরে রাখবো, মানে ইউএসএ প্রথমে, তারপর কানাডা, তারপর আমি জাপানের কথা বলবো। আমি এসে কেন এখানে, মানে আমি তাহলে অনেকে বলতে পারে যে স্যার আসলে আপনি নিজে জাপানকে 3 নাম্বার বলতেছেন, তাহলে আপনি জাপানে কি করতেছেন, এটা অনেকে বলতে পারে। সেটা হচ্ছে যে যে মুহূর্তে আমার কাছে মনে হয়েছে আমার আসলে হায়ার স্টাডির জন্য চেষ্টা করার দরকার, ওই মুহূর্তে আসলে আমার জিমেট জিআরই দিয়ে তারপরে হচ্ছে যে সবকিছু করে মানে এখানে আসার জন্য যে প্রিপারেশনটা, ওই প্রিপারেশনটা নেওয়ার জন্য যেটাকে বলে যে মানসিক এবং শারীরিক সক্ষমতা, সেটা আমার ছিল না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমি আমি আরেকটা জিনিস যেটা বলি, যেটা সব স্টুডেন্টদের মাথায় রাখা উচিত যারা এটা শুনতেছে, আমি ব্যক্তিগতভাবে কোয়ান্টিটেটিভে খুব দুর্বল, মানে হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের লোক আমি না। আমি ম্যাথমেটিক্স ভালো বুঝি না। তো আমি ভালো করেই জানি যে আমি অ্যাপটিটিউড, যেটা হচ্ছে টেস্টগুলো, জিআরই জিমেট এই ধরনের টেস্ট আছে, ওই টেস্টটা আমি ভালো করবো না, কারণ হচ্ছে আমার কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস স্কিল ভালো না, আমার স্ট্রেংথ এবং উইকনেস আমি জানি। সো আমি আসলে ওই রাস্তাটাতে যাইনি। প্লাস হচ্ছে আর একটা যেটা ছিল সেটা হচ্ছে যে আমার ইংরেজিটা মোটামুটি ভালো ছিল, যার জন্য আইএলস এ মোটামুটি মানে বেশ ভালো স্কোর ছিল। আমার ধারণা আমি স্কোরের কারণে আমাকে রেকমেন্ড করছে আর কি, যেটা হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি। এবং এখন আমি যে রিসার্চ করি, আমি কিন্তু আমার প্রফেসরের কাছ থেকে মানে আকাশ কুসুম কোনো সুযোগ সুবিধা পাই না। সে জাস্ট কমেন্ট করে, আচ্ছা তুমি এটা করতেছো, এটা না করলে এটা করলে হয়তো ভালো হয়, আচ্ছা তুমি যেটা করছো এটা হয়তো মোটামুটি ভালোই, এটা একটু ওইভাবে কর। আমার পড়াশোনাটা আমাকে নিজে করতে হয়। আমার সুবিধাটা কি, আমি একটা ইকুইপড ল্যাব পাই, আমি পৃথিবীর সবচেয়ে ভালো ডেটাবেস গুলোতে অ্যাক্সেস পাই, সবচেয়ে ভালো জার্নাল গুলোতে অ্যাক্সেস পাই, মানে আমার কাজ করার জন্য ইনফ্রাস্ট্রাকচার দেওয়া দরকার আমাকে দিয়ে দিছে, বাট আমার কাজটা আমাকেই করতে হচ্ছে। সো এরকম যদি কেউ যে নিজের কাজ নিজে করতে পারবে বা নিজের কাজ নিজে শিখে নিতে পারবে, অন্যের উপর ডিপেন্ডেন্ট না, জাপান ইজ এ গুড চয়েস। বাট এর কেউ যদি মনে করে যে তাকে হাতে কলমে সবকিছু শিখতে হবে, কোয়ান্টিটি থেকে শুরু করে রিসার্চ মেথোডোলজি সে নিজে নিজে সব শিখবে, অনেক সময় নিয়ে শিখবে, তারপর আস্তে আস্তে পাবলিকেশন রিসার্চ ওয়ার্ক যাবে, তার জন্য ইউএসএ এবং কানাডা হচ্ছে বেটার প্লেস। জাপানে আসলে আমি দেখি নাই যে বিজনেস স্কুলে প্রফেসররা হাতে কলমে ধরে কিছু শিখায়, বাট জাপানের সায়েন্স স্কুলগুলো আবার ডিফারেন্ট। জাপানের সায়েন্স স্কুলগুলো হচ্ছে পৃথিবীর বেস্ট বেস্ট সায়েন্স স্কুলগুলো এখানে আছে। যেমন কেউ যদি দেখা যায় যে ব্যাটারি নিয়ে রিসার্চ করতে চায়, হাইড্রোজেন এনার্জি নিয়ে রিসার্চ করতে চায়, অথবা আমরা মোবাইলে যে ব্যাটারি ইউজ করি এল আয়ন ব্যাটারি, এগুলো নিয়ে রিসার্চ করতে পারে, এই ধরনের জায়গাগুলো রিসার্চ করতে চায়, পারহ্যাপস কিউস ইউনিভার্সিটি যেখানে আমি পড়ি, এটা হচ্ছে পৃথিবীর 1 নম্বর জায়গা। কারণ এখানে কয়দিন আগে একজন প্রফেসর নোবেল পাইছে ওই মোবাইলের যে ব্যাটারি, এল আয়ন ব্যাটারি নিয়ে রিসার্চ করতে গিয়ে। তারপরে অলিম্পিকের এনার্জি ম্যানেজমেন্ট আমাদের ইউনিভার্সিটি করছে। সো ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে শুধু র্যাঙ্কিং বা দেশ না, যেমন যেমন বাংলাদেশে যে মজার ব্যাপারটা হয় সেটা হচ্ছে আমরা আমরা বলি যে তুমি পিএইচডি করছো কই থেকে, বলে যে আমি আমেরিকা থেকে পিএইচডি করছি। আসলে সে আমেরিকা থেকে পিএইচডি করে নাই, সে আমেরিকার কোন একটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছে। কেউ যে বলে তুমি কইতে মাস্টার্স করতাম, জাপান থেকে করছে, জাপান থেকে করে নাই আসলে। তো আমাদের দেশে যে যেটা মেহেদী বললো যে লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এটা নিয়ে তো টিচারদের মধ্যে রাত দিন একটা টানা হেঁচড়া লাগাই থাকে। এই তারপরে প্রাইভেট এবং পাবলিকের ফাপড় তো আছেই একটা।
এগুলো তো বাংলাদেশে অনেক সমস্যা, কিন্তু বাইরে আসলে সমস্যাগুলো নাই। সো মানে যে নিজে থেকে এই জিনিসগুলো বুঝবে এবং এই কালচারাল ব্যারিয়ার গুলো ব্রেক করতে পারবে, এবং তার জন্য বাহির। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি বলে শেষ করবো আর কি আমার এই কথা, সেটা হচ্ছে একটা স্টুডেন্টকে সবার প্রথমে জানতে হবে আগামী 5 বছর পরে, 10 বছর পরে সে নিজেকে কোথায় দেখতে চায় সব। তারপরে জানতে হবে যে আসলে তার স্ট্রেংথ কি, তার উইকনেস কি। তারপরে তার জানতে হবে সে কি তার জীবনটা দেশে সেটেল করতে চায় না বাইরে সেটেল করতে চায়। তারপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে সে কি কনজিউমারিজমে বিশ্বাস করে নাকি সে কি সোশ্যাল লাইফ বিশ্বাস করে। মানে অনেকে আছে অনেক টাকা পছন্দ করে, টাকা পছন্দ করা খারাপ কিছু না, অনেকে ক্যারিয়ারে অনেক টাকা কামাইতে চায়। আবার অনেকে আছে না মনে করে যে আমি কিছু টাকা হইলেই হবে, বাট আমার সময় সুযোগ দেয় অন্যদের মধ্যে আমি যা শিখি সেটা আমি শেয়ার করবো। তো যার টাকার প্রতি বা কনজিউমারিজমে যে বিশ্বাস করে বা যে অনেক টাকা কামাইতে চায়, অনেক বড় ক্যারিয়ারে কিছু করতে চায় এবং যে ক্যারিয়ারিস্টিক, তার জন্য একটা অপশন। আবার যে সোশ্যাল ওয়ার্কে বিশ্বাস করে তার জন্য আরেকটা অপশন। সো এই জিনিসগুলা সবার প্রথমে চিন্তা করতে হবে। এগুলো হচ্ছে সবচেয়ে বেসিক জিনিস যেটা একজন স্টুডেন্টকে প্রথমে চিন্তা করতে হবে পড়াশোনা করার আগে। তারপরও সে চুজ করবে সে ইউএসএ যাবে, কানাডা যাবে, না জাপান যাবে। সো এই ফিলোসফিক্যাল দিকগুলো আমি মনে করি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ অনেকে দেখা গেল যে সে ইউএসএ যাইতে চায়, ইউএসএ গেল, এটা মেহেদী অনেক ভালো জানে, ইউএস থেকে কিন্তু সবাই পিএইচডি নিয়ে দেশে ফিরতে পারে না। দেখা যায় যে 5 থেকে 6 বছর পরে, 6 বছর 7 বছর পড়াশোনা করার পরে প্রফেসর বলতেছে তোমার কাজ কোনো ভালো লাগে না, যাও তুমি একটা মাস্টার্স নিয়ে দেশে চলে যাও, তোমার পিএইচডি দিতে পারতেছি না। অনেকে দেখা যায় যে পড়াশোনা করতে গিয়ে এত প্রেশারে অনেকে সুইসাইড করে। আবার অনেকে দেখা যায় যে মানে পরিবার থেকে দূরে থাকতে পারে না, পরিবারের সবার কথা মনে হয়, কান্না আসে, তখন পিএইচডি টিএইচডি রাখা সবাই দেশে চলে আসে। আবার অনেকে দেখা গেলো দেশে বউ রেখে গেছে, যাওয়ার কিছুদিন পরে সে জানতে পারলো তার ওয়াইফ প্রেগনেন্ট, তার একটা নেক্সট জেনারেশন আছে, সবকিছু রেখে চলে আসলো। সো এগুলো অনেক ধরনের শখ মানুষের জীবনে আছে। তো শুধুমাত্র আসলে এই মানে যেটা হচ্ছে হায়ার এডুকেশন ফিলোসফিক্যাল জিনিসগুলো দেখে তারপর মানুষ কিভাবে নিজের জীবনকে সাজাতে চায়, তারপরে আমি মনে করি যে চুজ করবে যে ইউএসএ, কানাডা না জাপান। সো এটাই আমার কথা ছিল। সো আশা করি কন্ট্রিবিউট করতে পারছি। স্যার আমার মনে হয় জাপান সম্পর্কে খুব ভালো একটা ইনসাইট পাওয়া গেছে। সো এখানে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনটা স্যার বলেছে কেউ যদি মিস করে থাকেন সেটা হচ্ছে ইউএসএ তে যেমন সেপ্টেম্বর থেকে সেশনটা শুরু হয়, জাপানের সেশন শুরু হয় এপ্রিল এবং অক্টোবরে, এবং এখানে অ্যাপ্লিকেশনটা করা যায় থ্রু আউট দ্য এন্টায়ার ইয়ার। বাট জাপানে এডুকেশন ইজ ভেরি এক্সপেন্সিভ, সো ফান্ড যদি ম্যানেজ না হয় তাহলে ওখানে না যাওয়াটাই ভালো। এবং ফান্ড ম্যানেজের ক্ষেত্রে অনেকগুলো স্কলারশিপের কথা তখন স্যার বলেছেন, জায়গা হতে পারে গ্রিন এশিয়া হতে পারে, বাট তার মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে মনবসু স্কলারশিপ। এবং মনবসু স্কলারশিপ থেকে দুইটা উইং আছে, একটা ইউনিভার্সিটির এন্ড থেকে হয়, একটা এমবাসির এন্ড থেকে হয়। সো ইউনিভার্সিটির এন্ডে ইয়ারলি 150 এর মতো স্কলারশিপ অফার করা হয়, হোয়ারেজ এমবাসির এন্ড থেকে 10 থেকে 12টা স্কলারশিপ অফার করা হয়। জাপানের ক্ষেত্রে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে যে জিআরই বা জিমেটের স্কোর দরকার হয় না, বাট ডেফিনেটলি একটা ভালো আইএলটিএস স্কোরের দরকার হয়। আমি যদি ভুল না বলি আমাদের তপন, না সেটা সরি নাদিম, আমি একটু তাহলে বলি। সেটা হচ্ছে যে জাপানে যেমন কিছু কিছু ক্ষেত্রে যেমন কিয়োতো ইউনিভার্সিটি বা টোকিও ইউনিভার্সিটি, এরকম 2-3টা ইউনিভার্সিটিতে এখন ওরা বলতেছে, গত 3-4 বছর ধরে বলতেছে না তোমার জিএমএট জিআর স্কোর থাকলে ভালো, মানে একদম টপ স্কুল যেগুলো। কিন্তু এছাড়া অন্য জায়গাগুলোতে শুধু আইএলটিএস লাগে, আইএলটিএস বা টোফেল লাগে। ওকে, দ্যাটস গ্রেট। বাট আইএলটিএস এ ডেফিনেটলি ভালো একটা স্কোর থাকতে হয়। আমাদের তপন স্যারের খুব সম্ভবত, আমি যদি ভুল না জানি, বোধহয় ইট ওয়াজ পারফেক্টলি 8। সো যার জন্য বোধহয় তপন স্যারকে রিকমেন্ড করে মনবসুতে নেওয়া হয়েছিল। এক্সিলেন্ট। সো আমরা একটু কানাডাতে যাই। কানাডাতে খুব সম্ভবত এখন অনেক সকাল, ইনফ্যাক্ট কানাডাতে আসা যাবে না, ফ্লাইট তো বন্ধ। আচ্ছা, এনিওয়ে, তো আমরা তাহমিনা আপুর কাছে একটু যাব। আপু যদি একটু আমাদেরকে বলেন আপনাদের অ্যাডমিশন প্রসেসটা, টাইমিংটা, কেউ যদি নেক্সট সেশনে আসতে চায় কিভাবে, একটু ডিটেইলস যদি বলেন। আচ্ছা, আমি শুরুতেই বলে নিই, যেটা মেহেদী হাসান ভাইও বললেন, যে নর্থ আমেরিকাতে মোটামুটি আসলে অ্যাডমিশন ক্রাইটেরিয়া গুলো সিমিলার। সো আমি সেম কথাগুলো আবার রিপিট না করে আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাডিশনাল কিছু জিনিস বা ছোট কোনো তথ্য যদি মেহেদী স্যার না দিয়ে থাকেন, আমি সেটা নিয়ে কিছু কথা বলি। একটা হচ্ছে গিয়ে যে one of the main differences between the US and Canada হচ্ছে অ্যাডমিশনের সময়, আমি পিএইচডি নিয়ে বলছি, আবারও একটু মেনশন করে নিই, পিএইচডি অ্যাডমিশনের সময় ইউএসএ তে আপনার সরাসরি আপনার প্রফেসরের অ্যাপ্রুভাল দরকার হয় না বিজনেস পিএইচডিতে। মানে আমি যেহেতু দুইটা দেশেই অ্যাপ্লাই করেছিলাম এবং অ্যাডমিশনও সিকিউর করতে পেরেছিলাম, এই জন্য আমি ডিফারেন্সটা বলতে পারছি। বাট ক্যানাডাতে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডমিশনের আগে, যদিও সেন্ট্রালি অ্যাডমিশন হয়, তারপরেও ক্যানাডাতে এটা এনকারেজ করে যে প্রফেসরের সাথে, কোনো একটা পার্টিকুলার প্রফেসরের সাথে
আগে একটু কথা বলে নিতে, যেটা ইউএসএ তে সায়েন্স পিএইচডির জন্য খুবই কমন, কিন্তু মেহেদী হাসান ভাই বলতে পারবেন। সেটা হচ্ছে বিজনেস পিএইচডিতে কোনো প্রফেসরের নিজস্ব অনুমতি বা অ্যাপ্রুভাল দরকার পড়ে না, সেন্ট্রালি অ্যাডমিশন হয়। তো কানাডাতেও সেম, বাট কানাডাতে আগে থেকে কিছু প্রফেসরের সাথে বা একজন প্রফেসরের সাথে অ্যাপ্রুভাল নিয়ে রাখা ভালো, বিকজ এখানে বলা হয় যে যখন অ্যাডমিশন হয় তখন তার ওই প্রফেসরের ভোটিংটা কাজে লাগে। সো আমিও আসলে এভাবেই এসেছিলাম, একজন প্রফেসরের সাথে সরাসরি কথা বলে সে যখন আমাকে একটা গ্রিন সিগন্যাল, কখনোই বলবে না যে আমি তোমাকে অ্যাকসেপ্ট করছি অর সামথিং, বিকজ এটা সেন্ট্রালি হয়, বাট সে যদি কোনো ধরনের গ্রিন সিগন্যাল দেয় তাহলে বোঝা যায় যে হি উড বি মাই পোটেনশিয়াল সুপারভাইজার। বাট তারপরেও নর্থ আমেরিকাতে এইটা সেম, যে যেহেতু মিনিমাম 5 বছর লাগেই, 2 বছর কোর্স করতে হয়, তারপরে হচ্ছে রিয়েল রিসার্চ শুরু হয়। সো ওই 2 বছরে আসলে প্রফেসর বা সুপারভাইজার নির্ধারণ করা বাধ্যতামূলক না। সো আমি যদিও তার সাথে কথা বলে আসছি, বাট হি অর শি মে অর মে নট বি মাই সুপারভাইজার আফটার 2 ইয়ার্স। এটা হচ্ছে একটা ডিফারেন্স। 2 নাম্বার যেটা আমি একটু বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা অ্যাডমিশন ক্রাইটেরিয়া যখনই এই কথাটা বলি, এটা আসলে প্রোগ্রাম স্পেসিফিক। মাস্টার্সে অ্যাপ্লাই করার সময় যেই প্রসেসটা ফলো করতে হয় বা যেই ক্রাইটেরিয়াগুলো বেশি ইম্পর্টেন্স থাকে, পিএইচডির সময় নট নেসেসারিলি দ্য সেম। যেমন ইউএসএ তেও তাই, কানাডাতেও তাই। আমি যদি মাস্টার্স বা এমবিএ, স্পেশালি আমি যদি টপ মাস্টার্স বা এমবিএ তে অ্যাপ্লাই করতে চাই, আমি এটা ইয়াং স্টুডেন্টদের জন্য বলছি, তাদের অ্যাডমিশন ক্রাইটেরিয়াতে যেটা এসওপি বা স্টেটমেন্ট বা ইনটেন্ট যেটাকে বলে, ওখানে যেই ক্রাইটেরিয়াগুলো বেশি ইম্পর্টেন্স পায় আমার মনে হয় সেটা হচ্ছে রিসার্চ না, তার চেয়ে বরং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি করেছে, তার রেজাল্ট অফ কোর্স, বা সে ভলান্টারি কিছু কাজ করেছে কিনা। এটা যেমন ইউএসএ তে অনেক সময় খুবই একটা মানে ওরা খুবই ইম্পর্টেন্স দেয় এটা, কমিউনিটি সার্ভিস বা ভলান্টারি সার্ভিসেস। সো এমবিএ বা মাস্টার্স এর অ্যাডমিশনের ক্ষেত্রে ওই জিনিসগুলো যেমন ইম্পর্টেন্ট, বাট পিএইচডি অ্যাডমিশনের সময় আবার একটু অন্যভাবে চিন্তা করতে হবে এসওপিটা লেখার সময়। যেমন আমি রিসার্চ রিলেটেড বা কোনো প্রজেক্টে কাজ করেছি কিনা, এটা যদি আমি ওই এক্সপিরিয়েন্সটা যদি আমি এসওপিতে প্রেজেন্ট করতে পারি, মানে দ্যাট উড অ্যাড ভ্যালু। বাট সেটা হয়তো এমবিএ তে খুব একটা ভ্যালু অ্যাড নাও করতে পারে। এমবিএ তে রাদার আপনার ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স হতে পারে, সামার জব হতে পারে, এই ধরনের জিনিসগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। আরেকটা ডিফারেন্স আমি একটু বলি, যেটা ইউএসএ থেকে একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে ইউএসএ তে যখন কেউ মাস্টার্স করতে যায়, অনেকেই চিন্তা করে যে আমি সরাসরি পিএইচডি করবো না, আমি আগে মাস্টার্স করে নিই, তারপরে হয়তো পিএইচডি করবো, বা করলাম না, ইন্ডাস্ট্রিতে চলে গেলাম বা দেশে ফেরত গেলাম। কিন্তু যখনই ইউএসএ তে আমি অ্যাপ্লাই করব, তখন আমার একটা অপরচুনিটি থাকে, সেটা হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, যেটা কানাডাতে খুব একটা নাই, টু বি ভেরি অনেস্ট। সো এখানে যেটা হয়, ফান্ডিংটা অনেক বড় একটা ইস্যু। যেমন এখানে এমবিএ বা মাস্টার্সে খুব একটা মানে 100% টিউশন ওয়েভার বা 100% ফান্ডিং পাওয়া মোটামুটি মানে ইম্পসিবল ফর এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। বাট ইউএসএ তে যেটা পসিবল সেটা হচ্ছে যদি আপনি দেখেন যে যেসব ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্টশিপ অ্যালাউ করে, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ না হলেও টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ অ্যালাউ করে, সেক্ষেত্রে যেটা হয় অনেক ইউনিভার্সিটিতে টিউশনটা ওয়েভড হয়ে যায়, এবং 20 আওয়ার্স কাজ করার সাথে যেই স্টাইপেন্ডটা দেয় সেটা অনেক স্টেটে ইজ ইনাফ ফর সার্ভাইভাল, বাট কানাডাতে এটা কোয়াইট ইম্পসিবল। সো এখানে আমার আমার যেটা মনে হয়, যেটা অনেকে এখন করছেও, ইনফ্যাক্ট অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যেটা করছে, যে কানাডার সরকার যেহেতু একটা অপরচুনিটি দিচ্ছে যে ইউ ক্যান অ্যাপ্লাই ফর পার্মানেন্ট রেসিডেন্সি এন্ড দেন কাম ফ্রম বাংলাদেশ, অনেকে এই পাথওয়েটা ধরছে যে আগে আমি পিআরটা নিয়ে নেই, বিকজ ইটস ভেরি ইজি নাও। যদি 1 বছর বা তার উপরে এক্সপিরিয়েন্স থাকে এবং অন্যান্য ক্রাইটেরিয়া ফুলফিল করা যায়, উইচ ইজ মানে সেলফ এক্সপ্লেনেটরি, যারা এক্সপ্রেস এন্ট্রিতে পিআর নিতে চায়। এটাতে যেটা সুবিধা হয়, যখনই আপনি একজন পিআর হিসেবে ল্যান্ড করবেন কানাডাতে, আপনি তো আর তখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট না, আপনি ডোমেস্টিক স্টুডেন্ট। সো এইখানে কানাডাতে ডোমেস্টিক স্টুডেন্টদের যে সুবিধাটা আছে সেটা হচ্ছে, একে তো টিউশন ফি অনেক কম, অনেক অনেক ডিফারেন্স। সেটা ইউএসএ তেও সেম, ডোমেস্টিক আর ইন্টারন্যাশনালের অনেক সময় মানে ডিফারেন্সটা অনেক বেশি হয়। খুব টপ স্কুলগুলো এখন আস্তে আস্তে মানে গ্যাপটা কমিয়ে নিয়ে আসছে। সো ডোমেস্টিক স্টুডেন্ট হিসেবে যেটা সুবিধা, একে তো টিউশন ওয়েভার পাওয়া যায়, 2 নাম্বার হচ্ছে এখানে সরকার
পিআরদেরকে বা রেসিডেন্ট স্টুডেন্টদেরকে লোন প্রোভাইড করে, মানে উইচ ইজ এ ভেরি গুড অপশন ফর এনিওয়ান যারা এখনই বা সামনের বছর আসতে চাচ্ছে। তারা এটা একটা মাথায় রাখতে পারে যে আমি হয়তো যাদের ওইরকম ফান্ড নাই, পার্সোনাল ফান্ড নাই, এবং বেশিরভাগই আমি ধরেই নিচ্ছি যে বেশিরভাগই আমরা যারা বাংলাদেশ থেকে আসি তারা চাই যে ফুললি ফান্ডেড পড়াশোনাটা করতে, তাদের জন্য এইটা একটা আরেকটা অপশন হতে পারে। আচ্ছা, এটা আমি বললাম ফর মাস্টার্স অথবা এমবিএ, বিকজ পিএইচডি ইন নর্থ আমেরিকা ইজ জেনারেলি ফান্ডেড বাই দ্য ইউনিভার্সিটি, এবং এটা ফুললি ফান্ডেড। এটার কারণটা হচ্ছে পিএইচডিটা আসলে ধরা হয় হচ্ছে ইউ আর অ্যান এমপ্লয়ি অফ দ্য অলমোস্ট অ্যান এমপ্লয়ি অফ দ্য ইউনিভার্সিটি, সো তারা এটাকে ফান্ডেডই রাখে। টিউশনটাও তারাই প্রোভাইড করে এবং একটা অ্যাসিস্ট্যান্টশিপও দেয় পার মান্থ বা ইয়ারলি দেয়, যেটা পার মান্থে ভাগ করলে উইচ ইজ মোর দেন ইনাফ অথবা ইনাফ ইন ক্যানাডা। ইউএসএ তে এই ফান্ডটা খুব ভালোই আমি বলবো একজন চলার জন্য এবং ফ্যামিলি নিয়ে চলার জন্য। কারণ পিএইচডিতে যার অনেক, ওরা ধরেই নেয় যে পিএইচডি যারা করতে আসবে তারা হচ্ছে মোস্ট অফ দ্য পিপল ফ্যামিলি নিয়ে আসে, সো ফান্ডটাও আসলে মোটামুটি কভার করে যায়। সো পিএইচডিতে যারা করতে আসতে চায় তাদের মেইন চিন্তাটা হওয়া উচিত টু সিকিউর দি অ্যাডমিশন, বিকজ অ্যাডমিশন হওয়া মাত্রই নর্থ আমেরিকাতে অ্যাডমিশন মানেই হচ্ছে ইয়োর প্রোগ্রাম ইজ ফান্ডেড। বাট মাস্টার্স বা এমবিএ করতে যারা আসতে চায় তাদের একটা অ্যাডিশনাল চিন্তা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফান্ডিং। সো ইউএস এর জন্য ইউ ক্যান গো ফর ইউনিভার্সিটিজ উইচ অফার টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ অ্যান্ড অর রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ। আর যদি আপনি কানাডাতে আসতে চান সেক্ষেত্রেও আপনাকে মাস্টার্সটা যদি থিসিস বেসড মাস্টার্স হয়, অনেক সময় প্রফেসর আপনাকে অ্যাসিস্ট্যান্টশিপ দেয়, বাট এরকম যদি অপশন না থাকে অ্যান্ড ইউ আর কামিং ফর টপ মাস্টার্স প্রোগ্রাম অর এন এমবিএ প্রোগ্রাম উইচ ইজ ভেরি এক্সপেন্সিভ, সেক্ষেত্রে আপনি অল্টারনেটিভ যে চিন্তাটা এটা মাথায় নিয়ে আসতে পারেন, যদি অনেক টাকা পার্সোনাল ফান্ডিং না থাকে, সেটা হচ্ছে ইউ ক্যান কাম অ্যাজ এ পিআর অ্যান্ড দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য স্টাডি লোন। এটা এছাড়া আর কোনো স্পেসিফিক ডিফারেন্স আমার এখনই মনে পড়ছে না। আর যেসব থার্ড পার্টি স্কলারশিপ এগুলো নিয়ে আমি জানি না, হয়তো নাদিমের কাছে হয়তো পরবর্তী প্রশ্ন থাকতে পারে, সো সেটা নিয়ে আমি এখন কথা না বলি। সো এটাই হচ্ছে মেজর এক্সেলেন্ট, থ্যাংক ইউ আপু। সো পয়েন্টস। আমরা কানাডা থেকে যে ইনফরমেশনটা পেলাম, কানাডা এবং ইউএস এর অ্যাডমিশন প্রসেসটা মোটামুটি আইডেন্টিক্যাল। সো কানাডাতে একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে ওয়ান ক্যান চুজ টু বিকাম বি আ পিআর ফার্স্ট। সো এক্সপ্রেস এন্ট্রি দিয়ে পিআর হয়ে যেতে পারে, প্রোভাইডেড দ্যাট হি অর শি হ্যাজ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আই গেস। সো ওয়ার্ক শুধু ওয়ার্ক এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স ছাড়া আরো কিছু ক্রাইটেরিয়া থাকে, হ্যাঁ, ক্রাইটেরিয়া থাকে, ওটা রাইট, কানাডার ওয়েবসাইটে সিআইসি তে গেলেই দেখা যাবে। রাইট। সো থেকে যদি এক্সপ্রেস এন্ট্রি দিয়ে পিআর হয়ে কানাডাতে ঢুকে মাস্টার্স বা পিএইচডিটা পার্সু করা যায়, সেক্ষেত্রে ফান্ড নিয়ে খুব বেশি চিন্তা করতে হয় না। এক্সিলেন্ট। আমরা তাহমিনা আপুর কাছে আবার আসবো, যেহেতু তাহমিনা আপু লাস্ট ইয়ার, আমি যদি ভুল না বলি, বা তার আগের বছর ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে ইউএসএ তে পড়েছেন। আমরা ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে কিছু শুনবো, তার আগে একটু মেহেদী ভাইয়ের কাছে যাব। আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা কমন একটা ভয় কাজ করে, যেটা আমার মধ্যে কাজ করে, সেটা হচ্ছে যে জিআরই বা জিমেট্রি প্রিপারেশনটা কিভাবে নিব। পাশাপাশি ইউএসএ তে গেলে ওখানে ট্রাম্প আছে, ট্রাম্প কি আমাকে পিআর দিবে কিনা, যেটা কানাডাতে আমরা ধরেই নিই যে মাস্টার্স করলে পিআর হয়ে যাবে। বাট ইউএসএ তে পিআরটা পাওয়া কতটা সহজ, পাশাপাশি জিআরই বা জিমেট্রি প্রিপারেশনটা কিভাবে নেওয়া যায় একটা স্টুডেন্টের জন্য সবচেয়ে সহজ ওয়েতে, যদি একটু বলেন। আচ্ছা, থ্যাংক ইউ। ফার্স্ট হচ্ছে আমরা যখন ইউএসএ তে আসি, এমবাসি যখন ফেস করি, তখন একটা বিশাল মিথ্যা কথা বলে আসি সবাই মোটামুটি। ওইখানে একটা কমন কোয়েশ্চেন থাকে, তুমি যে পড়তে যাচ্ছ, পড়ার পরে কি করবা? তো সবাই মোটামুটি একটা সেট আনসার রেডি করে যাই, পুরো ওদেরকে বিশ্বাস করায় আসবো যে আমি যে ফেরত আসবো। ট্রু। তো এটা হচ্ছে গ্রাউন্ড রিয়ালিটি। এরপরে আসার পরে ডে ওয়ান থেকে চিন্তা করি কিভাবে এখানে পার্মানেন্ট হওয়া যাবে। আচ্ছা, তো ফ্যাক্ট হচ্ছে ওরা ইউএস হচ্ছে ল্যান্ড অফ অপরচুনিটি বলে, জবের প্রচুর অপরচুনিটি আছে। কিছু কিছু সাবজেক্টে বেশি অপরচুনিটি আছে জবের। যেমন বিজনেস প্রোগ্রামের পার্সপেক্টিভ থেকে বললে, ওদের একটা প্রোগ্রাম আছে, স্ট্যাম প্রোগ্রাম বলে। 4 ধরনের সাবজেক্টকে ওরা বেশি প্রমোট করে, জবের জন্য অপরচুনিটি বেশি: স্ট্যাম, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স। তো বিজনেসেরও ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলো গেলে দেখা যাবে বেশিরভাগ প্রোগ্রামই ওরা যখন স্ট্যামে কাউন্ট হয়, কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করলে ওরা এটা খুব বড় করে লিখে যে এই বছর থেকে আমার এই এমআইএস প্রোগ্রাম স্ট্যাম হিসাবে কাউন্ট হচ্ছে ইউএসএ। তো স্ট্যামের সুবিধা হচ্ছে, যদি স্ট্যাম হয়, যখন আমরা আসি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট F1 ভিসায় আসি, F1 ভিসা শেষ হয়ে গেলে জব খোঁজার জন্য ওরা একটা টাইম দেয়, ইন্টারিম টাইম দেয়। তো যদি স্ট্যাম্প প্রোগ্রাম আমি করি,
আমার প্রোগ্রামটা যদি স্ট্যাম হয়ে থাকে তাহলে সম্ভবত 3 বছর সময় দেয় আমাকে, যে আমি 3 বছরের মধ্যে জব খুঁজলে আমি F1 ভিসা থেকে অন্য ভিসায় সুইচ করতে পারবো, যেটা জাস্ট ইনিশিয়েশন অফ মানে আমার গ্রিন কার্ড পাওয়ার একটা প্রসেস শুরু হবে। আর যদি স্ট্যাম্প প্রোগ্রাম না হয় তাহলে ওরা 1 বছর সময় দেয়, ওই 1 বছরের ভিতরে আমাকে জব খুঁজতে হবে, যদি পাই তাহলে তারা আমার জন্য অ্যাপ্লাই করবে, H1B ভিসায় আমি সুইচ করব অথবা আমাকে দেশে ব্যাক করতে হবে। সো গ্রিন কার্ড পাওয়া বা পার্মানেন্ট হওয়া ইউএসএ তে ইজ আ লং প্রসেস, ট্রুলি অনেক সময় লাগে, অনেকগুলো আনসার্টেনিটি আছে, যেগুলা শুধুমাত্র সময়ই না, অনেক ধরনের আনসার্টেনিটিস আছে। যেমন একটা পার্টিকুলার ভিসা যখন স্টুডেন্টরা থাকে ওই সময় ইউএস লিভ করা যাবে না, আবার বের হয়ে গেলে আবার এন্ট্রি পাবেন। তো অনেকগুলো ব্যাপার আছে, কেউ যদি পার্মানেন্টলি থাকতে চায় সেগুলো অনেকগুলো ইস্যুস চিন্তা ভাবনা করে ডিসিশন নেওয়া উচিত। বাট কেউ যদি পড়তে আসতে চায় প্রথমত আসলে পড়ার দিকে বেশি অ্যাটেনশন দেওয়া উচিত, যে আমি আসলে পড়বো। হ্যাঁ ডেফিনেটলি যদি আমি পড়ে এখানে সেটেল হতে চাই সেক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, বাট ইট রিকোয়ার্স লং ডিসকাশন যে আসলে কি কি চিন্তা ভাবনা করে এটা করা উচিত। ওকে, আর জিআরই ব্যাপারে, জিআরই আসলে যতটা না ভয়ের, এটা আসলে মানে আমাদের কাছে বেশি ভয়ের হয়ে গেছে, কারণ আমরা আসলে আমাদের পড়াশোনার সিস্টেমটা বাংলাদেশে একটু ডিফারেন্ট। আমরা বেশিরভাগ ক্ষেত্রে হলো সিস্টেমেটিক ওয়েতে ম্যাথ করা হোক বা যেটাই হোক ওগুলো করে অভ্যস্ত, তো তো ইনটিউশন দিয়ে চিন্তা করা একটা জিনিস, এটা আসলে আমাদের হয়তো বা কিছুটা কম, যে কারণে যখন জিআরই বা এই ধরনের অ্যাপটিটিউড স্কোর এক্সাম গুলো আসে এগুলোতে একটু ভয় পাই। বাট ভয় পাওয়ার আমার কাছে মনে হয়েছে কিছু নাই। জিআরই স্কোর যে খুব হাই হইতে হবে নট নেসেসারি, অনেক ইউনিভার্সিটি জিআরই স্কোর চায়, তো ওরা এটা একদম টপ স্কুল না হলে জিআরই স্কোর, আমি অনেকে দেখেছি কম স্কোর নিয়েও এডমিশন পাইছে, তার হয়তো আদার ক্রাইটেরিয়া ভালো। এখন ইউনিভার্সিটি এডমিশন রিকোয়ারমেন্ট হিসাবে জিআরইউ একটা রিকোয়ারমেন্ট, জিআরই ছাড়া আমি অ্যাপ্লাই করতে পারছি না। তো আমার একটা স্কোর আছে, আমি অ্যাপ্লাই করলাম, আর আমার আদার ক্রেডেনশিয়াল প্রুফ করে যে জিআরই তো আমি এসে এখানে পড়বো না, আমি তো পড়বো আমার সাবজেক্ট, তো আমার আদার ক্রেডেনশিয়াল প্রুফ করে যে আমি ভালো ক্যান্ডিডেট। সো প্রফেসর যদি মনে করে যে আমাকে নেওয়া যায় সেক্ষেত্রে লো জিআরই স্কোর দিয়েও আমি এডমিশন পেতে পারি। সো আমার জিআরই ভালো হলো না বা পারছি না বলে আমি একদম এখান থেকে গিভ আপ করবো, এটা করার দরকার নেই। সেকেন্ড হচ্ছে জিআরই যদি পড়তে চায় কেউ, আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার মাথায় রাখা দরকার, আমি তো আগে থেকেই জানবো আমি কোন ধরনের প্রোগ্রাম প্ল্যান করতেছি। তো ইউএসএ তে বেশিরভাগ প্রোগ্রামই অনেকগুলো ইউনিভার্সিটিতে লেখা থাকে ওয়েবসাইটে যে আমরা কোয়ান্ট স্কোর দেখতে চাই তোমার, বা কেউ বলে যে আমরা তোমার ভার্বাল স্কোর দেখতে চাই, কেউ বলে আমরা দুইটাই দেখতে চাই। তো সাধারণত ম্যাথ বেসড বা অ্যাকাউন্টিং হোক বা এই ধরনের সায়েন্স প্রোগ্রামগুলো ওরা মেনশনই করে দেয় যে উই আর নট অ্যাট অল ইন্টারেস্টেড অ্যাবাউট ইউর ভার্বাল স্কোর, আমরা শুধু তোমার কোয়ান্টটা দেখতে চাই। আবার অনেক ইউনিভার্সিটি মেনশন করে না, বাট এটাই তাদের রিয়েলিটি, ওরা ভার্বালটা অত প্রায়োরিটি দেয় না। আবার যাদের অন্য ধরনের প্রোগ্রাম আছে তারা হয়তো বা কোয়ান্টটাকে ওইভাবে প্রায়োরিটাইজ করে না। তো একজন স্টুডেন্ট যদি মনে করে সে তার প্রোগ্রামটা মোস্টলি কোয়ান্টিটি বেসিসে হবে, তো সেক্ষেত্রে সে কোয়ান্টটা ভালো করে একটু পড়লো। ভার্বাল তো অনেকের ক্ষেত্রে স্ক্যারি হয়, আবার কারো ক্ষেত্রে কোয়ান্ট স্ক্যারি হয়। তো আমার যদি মনে হয় যে আমি দুইটাতে ভালো করছি না, একটাকে ফোকাস করছি, সেটা যদি পার্টিনেন্ট হয় আমার প্রোগ্রামের সাথে সেটা হতে পারে। এখন প্রিপারেশনের ক্ষেত্রে কিছু ভালো ম্যাটেরিয়াল আছে, এই ম্যাটেরিয়ালগুলো যদি ফলো করা হয় আমার মনে হয় ডিপেন্ড করে কার আসলে বেস কিরকম আছে সেটার উপরে। বাট 5 থেকে 6 মাস যদি একজন স্টুডেন্ট আসলে ডিভোটেড হয়ে প্রিপারেশন নেয় জিআরইর জন্য, জিআরইতে খারাপ করার কথা না আর কি। আচ্ছা, আমি আরেকটু অ্যাড করি ভাইয়া, অনেক স্টুডেন্টদের একটা কোশ্চেন আছে যে জিআরই জিমেটটা কি আসলে একা একাই পড়বে নাকি এটা কোথাও গিয়ে গাইডলাইন্স নিবে, কোচিং টোচিং করবে, এই ব্যাপারে আপনি কি? একটা স্টুডেন্ট যখন আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করার পথে থাকে বা আন্ডার গ্রাডে পড়তে থাকে, ওই অবস্থায় জিআরই বা জিম্যাটের জন্য আসলে গাইড আমার মনে হয় না খুব একটা দরকার আছে। আসলে জিআরই বা জিম্যাট কোনো ইংলিশ শিখায় না বা ম্যাথও শিখায় না, ও আসলে আমাকে শিখায় কিভাবে আমি চিন্তা করি, আমার চিন্তার ডেপথটা কতটুকু। ও আমাকে প্রতি লাইনে লাইনে ট্র্যাপ দিবে, আমি ট্র্যাপে পড়ি কিনা, ট্র্যাপ গুলো অ্যাভয়েড করে আমি কারেক্ট আনসার সবই লাইকলি মনে হবে, সো আমি ট্র্যাপটা অ্যাভয়েড করতে পারছি কিনা। ওরা এটাকে কখনোই ম্যাথ টেস্ট বলে নাই, ওরা কখনো ইংলিশ টেস্ট বলে নাই, ওরা বলছে অ্যাপটিটিউড টেস্ট। কারণ অ্যাপটিটিউড আর কি হবে, গল্প তো করবে না আমার সাথে, অ্যাপটিটিউড কিভাবে টেস্ট করবে। তো ওরা দুইটা মিডিয়া বেছে নিচ্ছে, একটা হচ্ছে ম্যাথ ল্যাঙ্গুয়েজ আর একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেছে নিচ্ছে। তো ওইখানে ম্যাথ গুলোর প্যাটার্ন গুলো যখন একটা স্টুডেন্ট প্রিপারেশন নেওয়া শুরু করবে, সে দেখলেই বুঝতে পারবে আনসার এবিসিডি দেওয়া আছে, মনে হবে এই চারটাই বোধহয় কারেক্ট, বা যেটা সবচেয়ে বেশি মনে হবে ওইটাই আসলে সবচেয়ে বড় ভুল আনসার। তো ওরা ওই অ্যাপটিটিউডটা টেস্ট করছে। খুব ভালো ম্যাথমেটিশিয়ান হওয়ার দরকার নেই, যারা আর্টস প্রোগ্রামে যারা ইউএসএ তে পড়তে আসবে তাদেরও জিআরই দেওয়া লাগবে। তো ওরা জানে
স্টুডেন্ট ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডের না, সুতরাং ম্যাথগুলো ওরকম মানে মানে হাইপার ম্যাথমেটিক্স হবে না। তো প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কয়েকটা ভালো মেটেরিয়াল আছে, যেমন একটা হতে পারে যারা একদম বিগিনার তাদের জন্য ম্যানহাটনের বই আছে, ম্যানহাটন 1 to 6 দিস ইজ ফর জিআরই। রিসোর্স, হ্যাঁ জিআরই জন্য। যারা একদম বিগিনার, ম্যানহাটন 1 to 6 হচ্ছে 1 to 8 বেসিক্যালি, 7 আর 8 বোধ হয় ভার্বালের জন্য, 1 to 6 কোয়ান্টের জন্য। তো ম্যানহাটনের বইটা একদম শুরুতে স্টার্ট করতে পারে। তারপরে মোস্ট ইম্পর্টেন্টলি আরেকটা বই খুব ভালো, যেটা শুরুতে একটা স্টুডেন্টের দেখা উচিত, যেমন ইটিএস হচ্ছে জিআরই এক্সাম নেয়, ওরা হচ্ছে অফিসিয়াল অথরিটি। ইটিএস এর কিছু অফিসিয়াল গাইড আছে, দুইটা বোধ হয় আছে, দুইটা বা তিনটা আছে। একটা হলো ইটিএস অফিসিয়াল ম্যাথ, আর একটা আছে ইটিএস অফিসিয়াল ভার্বাল, কোয়ান্ট ভার্বাল, আর কম্বাইন একটা বই আছে। এই তিনটা বই যে কোনো স্টুডেন্টের শুরুতেই আমার মনে হয় পড়া উচিত, কেউ যদি জিআরই ব্যাপারে প্ল্যান করে। তো এটা পড়লে সে যেটা বুঝতে পারবে, প্রথমত সে সিলেবাস সম্পর্কে একটা আইডিয়া পাবে, যেহেতু ওরা অফিসিয়াল বই হিসেবে পাবলিশ করছে, ওরা একটা সিলেবাস সম্পর্কে আইডিয়া দিবে, এবং আমি মোটামুটি বুঝতে পারবো আমার কি আসলে পড়া শুরু করা উচিত নাকি বাদ দিব, অন্যদিকে প্ল্যান করবো। তো এটা মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। দেন আরেকটা বই খুবই ভালো, এটা 5 পাউন্ড বলে, মানে বইটা যখন ইনিশিয়ালি তৈরি করছিল ওটার ওজন 5 পাউন্ড ছিল, তো এটা নামও হয়ে গেছে 5 পাউন্ড। তো এটা এক্সারসাইজ বুক হিসাবে খুব ভালো। তো কেউ যদি অফিসিয়াল গাইড গুলো শেষ করে, এরপরে ম্যানহাটনের বইগুলো শেষ করে, দেন যদি 5 পাউন্ডটা এক্সারসাইজ করে, আমি কয়েকটা স্টুডেন্টের ভিডিও শুনছিলাম, ওরা সাজেস্ট করছে যারা 338 পাইছে, জিআরটি 340 এক্সাম, তো 340 মধ্যে 338 পাইছে, ওই ছেলেটা বলছে, ইন্ডিয়ান একজন স্টুডেন্ট, সে বলছে কেউ যদি 5 পাউন্ডটা 2বার কমপ্লিট করে, মানে একবার পরে শুরু থেকে শেষ পর্যন্ত গেলাম শেষ না সেটা না, 2-3বার সম্ভব হলে এক্সারসাইজ, তাহলে হয় কি চিন্তা করার ক্যাপাসিটিটা বাড়ে। একটা ম্যাথ যখন আমি 2-3বার করব, চিন্তা করার ক্যাপাসিটি বাড়ে। আমার তো হুবহু সেম ম্যাথ আসবে না। তো যদি 2-3বার কেউ ওই 5 পাউন্ডও শেষ করতে পারে, সে জিআরইতে মোর দেন এনাফ স্কোর করতে পারবে, ওইখানে এনাফ ভ্যারাইটিস অফ ম্যাথস আছে, সে ভালো স্কোর করতে পারবে। এটা আর আর জিআরই পড়ার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, ইটিএস এর একটা সফটওয়্যার আছে, এটাকে বোধহয় পাওয়ার প্রেপ বলে। তো পাওয়ার প্রেপটা হচ্ছে ফ্রি সফটওয়্যার। তো ইটিএস এর ওয়েবসাইটে গেলে পাওয়ার প্রেপটা ইনস্টল করে নেওয়া যায়। তো ইটিএস এর এই পাওয়ার প্রেপের 2টা ভার্সন আছে, 2টা টেস্ট আছে বেসিক্যালি এখানে। তো প্রথম টেস্টটা হচ্ছে কম্পারেটিভলি, ওরা এমনভাবে ডিজাইন করছে একটু ইজি, সেকেন্ডটা হচ্ছে একটু ডিফিকাল্ট। তো প্রথমটাতে ওরা যেটা বলে, প্রথমটাতে একজন স্টুডেন্ট যে স্কোর করে, এক্সপেক্ট করি আমরা যে ফাইনাল এক্সামে সে হয়তো তার চেয়ে কম স্কোর করবে, মানে এটা একটু ইজি অরিজিনাল টেস্টের চেয়ে। আর সেকেন্ড যেটাই পাওয়ার প্রেপের সেকেন্ড যে টেস্টটা থাকে, এটা ডিফিকাল্টি লেভেলটা এরকম যে ফাইনাল এক্সামের চেয়ে এটা ডিফিকাল্ট থাকে, মানে রিয়েল টেস্ট যেটা হবে। এখন যারা জিআরইর ব্যাপারে পড়ান আর কি, তারা সবসময় সাজেস্ট করেন একজন স্টুডেন্টের শুরুতে, যেহেতু আমি প্রিপারেশন নেওয়ার আগে শুরুতে আমার একটু বোঝা দরকার কি কি ধরনের ম্যাথ আসে, কিভাবে ম্যাথগুলো সেট করা হয়। সেক্ষেত্রে একজন স্টুডেন্টের উচিত হবে সে যখন প্রিপারেশন নেওয়ার প্ল্যান করবে, একদম শুরুতেই না, অ্যাটলিস্ট 15-20 ডেজ পড়ার পরে সে পাওয়ার প্রেপ 1টা দিয়ে ফেললো, কোনো এক্সপেকটেশন ছাড়া। আর একটা মজার ব্যাপার বলে রাখি, এখানে যারা যারা হাই স্টাডি প্ল্যান করছে বা পড়ছে তারা সবাই জানে জিআরইতে যদিও 340 মার্কসের এক্সাম হয়, আসলে কিন্তু 340 মার্কসের পরীক্ষা হয় না। পরীক্ষায় কেউ বসলেই 260 মার্কস দেওয়া হয়। তো আমি যদি বাসায় এসে বলি আমি 260 পাইছি, মানে আমি আসলে 0 পেয়ে আসছি। বেসিক্যালি পরীক্ষা হয় 80 মার্কসের, ভার্বালে 40, কোয়ান্টে 40। তো পাওয়ার প্রেপ 1 যখন দিবে একজন স্টুডেন্ট, সে উইদাউট এনি এক্সপেকটেশন, আমি একদম নাও পারতে পারি, বাট আমি অ্যাটলিস্ট গো থ্রু করবো টোটাল প্রসেসটা, যে কি কি ম্যাথ আসে, কিভাবে সেট হয়, অ্যানালিটিক্যাল রাইটিং কি আসে, সো আমার একটা কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। এটা করে আমি প্রিপারেশন নিলাম। প্রিপারেশন নিতে গিয়ে যদি কারো মেন্টরে যদি আমি হেল্প নেই, ডেফিনেটলি ভালো, বাট নট রিকোয়ার্ড। মেন্টরের হেল্পটা দরকার হয় আমি যদি খুব বেশি রেগুলারিটি মেনটেন না করতে পারি, তাহলে কোন কোচিং করলে বা মেন্টর থাকলে সে আমাকে রেগুলারিটিটা মেনটেন করাবে। বাট যদি আমি একা একা করতে পারি, দ্যাটস গুড এনাফ। সো দেন এক্সাম রেজিস্ট্রেশন করে, রেজিস্ট্রেশন এক্সামের আগে ইয়ে করতে পারি, আমি পাওয়ার প্রেপ 2টা দিয়ে ফেলবো। আমার কাছে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে জিআরইর ক্ষেত্রে, যত বেশি সম্ভব টেস্ট দেয়া পড়ার চেয়েও, কারণ এখানে তো আমি কোনো পার্টিকুলার নতুন মেথড শিখছি না, আমি মোটামুটি এগুলো স্কুলে করে আসছি। তো এগুলা যত বেশি আমি এক্সারসাইজ করব, তত বেশি আমার প্রিপারেশন ভালো হবে। এক্সারসাইজ করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আমি টেস্ট দিতে থাকি। টেস্ট দেওয়ার জন্য অনেকগুলো রিসোর্স আছে, যেমন যেটা ইয়ের কথা বললাম, 5 পাউন্ডের কথা বললাম। এছাড়া মোটামুটি অল্প কিছু টাকাও খরচ করা, মানে টাকা তো
হায়ার স্টাডি করতে গেলে এত টাকা খরচ করবে, এখানে একটু টাকা খরচ করলে কি হবে। যেমন জিআরই সেন্টার আছে, ওরা হচ্ছে 6টা বা 10টা টেস্টের একটা প্যাকেজ অফার করে, 3-4 হাজার টাকা বোধহয় নেয় বা 6 হাজার টাকা এরকম নেয়। তো ওইখানে রেজিস্ট্রেশন করে ওই 10টা টেস্ট যদি একজন স্টুডেন্ট ওদের এখানে গিয়ে বসে বসে দেয় 10 দিন টাইম নিয়ে নিয়ে, তাহলে ভালো একটা প্র্যাকটিস হয় এবং সে নিজেকে ইভালুয়েট করতে পারে আসলে আমি কোথায় বিলং করি আর স্কোর আমার আসলে এক্সপেক্টেড কত হবে। কারণ জিআরই এক্সাম যেদিন সে দিতে যাবে তার আগে তাকে যেই রেজিস্ট্রেশন ফি দিয়ে জিআরই এক্সাম দিবে সেই ফিতে সে 4টা ইউনিভার্সিটিতে স্কোর পাঠাতে পারবে। তো যেদিন এক্সাম দিবে এক্সামের সাথে সাথে স্কোর পেয়ে যাবে, পাওয়ার সাথে সাথে তাকে ওই সময় ওইখানে বলে আসতে হবে যে আমার এই স্কোরটাই 4টা ইউনিভার্সিটি পাঠাতে পারবে, ফ্রি অফ কস্ট পাঠাই দিব ওরা, না হলে পরে আবার এগুলোর জন্য পাঠালে টাকা খরচ হবে। দিস ইজ মানে ফিলসফিক্যাল আসপেক্ট অফ আর কি জিআরই, এবং ইটস পসিবল আসলে। এখন আমি যদি একই সাথে মনে করি জিআরই ডিফিকাল্ট পড়বো না আবার স্কোরও ভালো করতে চাইবো, তাহলে তো আসলে হবে না, পড়তে হবে। আচ্ছা ভাই, আরেকটা কমন কোশ্চেন আছে, সেটা হচ্ছে জিমেট আর জিআরই এর ভিতরে ডিফারেন্সটা কি, মানে কে কোনটা পড়বে একটু যদি বলে দেন। জিআরই আর জিম্যাটের বেসিক আসলে অলমোস্ট সেম। জিআরইতে 3টা পার্ট থাকে বেসিক্যালি, একটাকে বলে এডাব্লিউএ। একটা স্টুডেন্ট যখন এক্সাম দিতে যাবে প্রথমে সে 1 ঘন্টা লিখবে, 2টা ইস্যু থাকে, 2 ধরনের রাইট আপ লিখে হাফ এন আওয়ার করে প্রথম 1 ঘন্টা। এরপরে তাকে 5টা সেকশন থাকে, ভার্বাল থাকে 2টা অথবা 3টা, কোয়ান্ট থাকে 2টা অথবা 3টা। তো 3 ধরনের কন্টেন্ট থাকে, রাইটিং, অ্যানালিটিক্যাল রাইটিং, ভার্বাল আর কোয়ান্ট। আর জিম্যাটের ক্ষেত্রে বোধহয় 4টা থাকে, শুধু অ্যানালিটিক্যাল রাইটিং এর জায়গায় আর্গুমেন্ট টাস্ক থাকে, ইস্যু টাস্ক থাকে না। আর সেকেন্ড আরেকটা থাকে হচ্ছে মাঝখানে আরেকটা গ্রাফ বা এই ধরনের জিনিসের এক্সপ্লেইন করতে হয়, ওটা হচ্ছে এই যে ইন্টিগ্রেটেড রিজনিং একটা পার্ট থাকে। তো ওইটা কিছু এক্সপ্লেইন করতে হয়, রিসোর্স দেওয়া থাকে, ওগুলো এক্সপ্লেইন করতে হয়। বাকি 2টা পার্ট আবার লাইক থিওরি, ভার্বাল থাকবে, কোয়ান্টাম। তো প্রিপারেশন মোটামুটি সেম। তো কেউ যদি জিম্যাট দিতে চায় সে অ্যাকর্ডিংলি কিছু টেস্ট প্র্যাকটিস করলো, কেউ জিআরই দিতে চায় অ্যাকর্ডিংলি কিছু টেস্ট প্র্যাকটিস। থ্যাংক ইউ। নাদিম, আমি যদি একটু Sure, এখানে sure. এখানে একটু জাস্ট ছোট্ট একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে আমি সিলেবাস দেখে আমার যেটা আরেকটা ডিফারেন্স যেটা মনে হয় জিম্যাট জিআরই, সেটা হচ্ছে সিম্পলি সেইং আমার কাছে মনে হয় যে জিআরইর ভার্বালটা একটু ডিফিকাল্ট দেন জিম্যাট, ইন আ সেন্স যে জিআরইতে অনেক ওয়ার্ডস মানে মনে রাখতে হয়, মেমোরাইজ করতে হয়, মানে যেটা একদমই জিম্যাটের জন্য অ্যাপ্লিকেবল না। অন দি আদার হ্যান্ড জিম্যাটের কোয়ান্টটা আমার জিআরইর কোয়ান্টের চেয়ে একটু ডিফিকাল্ট মনে হয়। যেহেতু আমি মানে আই গট টু প্র্যাকটিস বোথ, আমি যদিও জিম্যাট দিয়েছি জিআরই দেই নাই, বাট আমি কিছু ম্যাথ প্র্যাকটিস করেছিলাম অফিসিয়াল গাইড থেকে। আমার কাছে মনে হয়েছে যে আমি পার্সোনালি আমার কাছে মনে হয় যে আমি পার্সোনালি কোয়ান্টে ভালো না, ভার্বালে হয়তো একটু ভালো। সো আমার মনে হয়েছে যে আই ওয়াজ মোর মানে কমফোর্টেবল উইথ জিআরই দেন জিম্যাট ইন কোয়ান্ট সেকশন। আবার ভার্বালে আমার কাছে মনে হয়েছে যে জিআরইর ওয়ার্ড মুখস্থ করাটা একটু একটু টাফ হতে পারে অনেকের জন্য, বাট গ্রামার ওয়াইজ সেন্টেন্স কারেকশন এন্ড এটসেট্রা এগুলা জিম্যাটে একটু একটু স্ট্যান্ডার্ড হয়তো একটু টাফ, মানে এটা এটা একটা ডিফারেন্স আমার কাছে মনে হয় আর কি। সো যেহেতু বিজনেস স্কুলগুলো দুইটাই, অনেক বিজনেস স্কুল দুইটাই অ্যাকসেপ্ট করছে, সো আমি যদি আমার স্ট্রেংথ এন্ড উইকনেস জানি তাহলে ডিসাইড করাটা ইজি হবে যে ওয়েদার আই শুড গো ফর জিম্যাট নাকি জিআরই। এক্স্যাক্টলি। জাস্ট আপুর সাথে একটা জিনিস অ্যাড করি, যেটা বলছেন লাস্ট যে দুইটাই ওরা অ্যাকসেপ্ট করে। সো কিছু বিজনেস স্কুল, হ্যাঁ, বিজনেস স্কুলগুলো যে অ্যাকসেপ্ট করে, সো স্টুডেন্ট যে কোনোটাই নিতে পারে। বাট যদি স্টুডেন্টের যদি আগে থেকে কোনো প্রোগ্রাম সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে ও তবে আগে থেকে দেখে নেয়া সেটাই Right. প্রোগ্রাম, যেমন সায়েন্স রিলেটেড প্রোগ্রাম, বা যদি হ্যাঁ হ্যাঁ অনেক এখন একটা ট্রেন্ড হচ্ছে অ্যানালিটিক্স পড়া, স্টুডেন্টদের ডেটা পড়তে চায়। তো বিগ ডেটা প্রোগ্রাম গুলো অনেক সময় দেখা গেল বিজনেস স্কুলের সাথে অথবা সিএস ডিপার্টমেন্ট অথবা অন্য সায়েন্স ডিপার্টমেন্ট গুলো অ্যাটাচ থাকে। তো ওরা অনেক সময় কিছু কিছু জায়গায় আমি দেখছি জিম্যাট কে অ্যালাউ করে না। জিআরইটার অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে মানে লাইক জিআরই সবাই পারবে, জিম্যাট যেখানে লাগবে হয়তোবা জিআরই কনভার্ট করে নেয় স্কোর কনভার্ট করে জিম্যাটের ইকুইভ্যালেন্স ওরা নিয়ে ওটাকে অ্যাকসেপ্ট করে। বাট কিছু কিছু জায়গায় জিম্যাটকেও আবার জিআরই কনভার্ট করা যায়, বাট কিছু কিছু জায়গায় হয়তোবা ইউনিকলি ওরা বলে দেয় আমরা শুধুই জিম্যাট অ্যাকসেপ্ট করি, আমরা শুধুই যেমন হ্যাঁ এখানে ভাইয়া একটু বলি, আমি অ্যাকাউন্টিং এ যেহেতু সেহেতু আমি এটা একটু স্পেসিফিক্যালি মেনশন করে দিই। সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এর জন্য অনেক স্কুলেই জিআরই অ্যাকসেপ্ট করে না, মানে খুব ভালো ভালো বা অনেক সময় মিড লেভেলের স্কুল আছে
যেমন আমি যেখান থেকে ইনফ্যাক্ট মাস্টার্স করে আসছি, দি ওহাইও স্টেট ইউনিভার্সিটি, ওখানে কিন্তু আবার পিএইচডি তে ওরা জিআরই অ্যাকসেপ্ট করে না। এরকম মিশিগান স্টেট, এরকম অনেকগুলো কিছু স্কুল আছে, আমি এখন নাম এক্স্যাক্টলি মনে নাই, বাট অ্যাকাউন্টিং এর জন্য দে প্রেফার জিম্যাট, Okay. বাট জিআরই তখন নেয় না। এক্স্যাক্টলি তাহলে এই ইনফরমেশনটা স্টুডেন্টের জন্য মাথায় হ্যাঁ। রাখতে হবে। সো স্টুডেন্টদের জন্য যে ইনফরমেশনটা আসলো সেটা হচ্ছে যে বিজনেস স্কুল যেটা আমি চুজ করব বা স্কুল যেটা চুজ করব সেখানে রিকোয়ারমেন্ট একটু দেখে নিতে হবে যে তারা Right. কি ফ্লেক্সিবল অপরচুনিটিস দেয় কিনা, তা না হলে আমাকে দেখে জিআরই বা জিমেট চুজ করতে হবে। এক্সেলেন্ট, আমরা তপন স্যারের কাছে যাব। আমাদের অনেক অনেক কোশ্চেন অ্যাপ্রিসিয়েশন চলে আসছে আমাদের কমেন্ট বক্সে। সো তপন স্যার যদি একটু আমাদেরকে বলেন, যেহেতু স্যার আইএলটিএস তে অনেক ভালো একটা স্কোর করে গিয়েছেন, আইএলটিএস এ মোটামুটি সবাই যে জায়গাটাতে গিয়ে একটু আটকে যায় সেটা হচ্ছে যে রাইটিং পার্টটাতে কোনোভাবেই 6 বা 6.5 এর উপরে উঠতে চায় না। সো রাইটিং পার্টটা কিভাবে ভালো করা যায় স্যার যদি একটু সংক্ষেপে বলেন। আসলে মানে আইএলটিএস খুব একটা, যেটা সত্যি করে বলি, এটা আসলে কঠিন কিছু না। আসলে এটা লেখার ক্ষেত্রে আমি যদি বলি, কেউ যদি মানে ইংরেজিতে অত কনফিডেন্ট না হয় কিন্তু সে জানে মানে হচ্ছে যেই রাইটিং টাস্কটা তাকে দেওয়া হচ্ছে সেটার কোথায় কি লিখতে হবে বা কোন ধরনের শব্দগুচ্ছ ব্যবহার করতে হবে, তারপর বাক্য কিভাবে বানাতে হবে, ইন্ট্রোডাকশনে কি লিখতে হবে, সেকেন্ড প্যারাগ্রাফে কি লিখতে হবে, কনক্লুশনে কি লিখতে হবে, কিভাবে শব্দগুচ্ছ সাজাতে হবে, অথবা কোন ধরনের কমপ্লেক্সিটির শব্দ ব্যবহার করতে হবে, এরকম কিছু টিপস এন্ড ট্রিক আছে। কারণ কেউ যদি ইংরেজিতে একদমই ভালো না হয় তারপরে টিপস এন্ড ট্রিক্স ফলো করে 6 থেকে 6.5 পাওয়া সম্ভব, মানে কেউ যদি একদমই ভালো না হয় তারপরও। আর কেউ যদি মোটামুটি ভালো হয়, সে যদি প্র্যাকটিস করে, এবং যেটা মেহেদি বলল যে বিভিন্ন জায়গাতে মডেল টেস্ট দেওয়ার সুযোগ থাকে, তেমনি আইএলটিএস এরও বিভিন্ন জায়গাতে মডেল টেস্ট দেওয়ার সুযোগ থাকে। সে যদি মডেল টেস্ট গুলা দেয় বিভিন্ন যেখানে আছে বাংলাদেশে, মিডিওকর কোচিং সেন্টার গুলোতে আছে, ব্রিটিশ কাউন্সিল আছে, আইডিপিতে আছে, বিভিন্ন জায়গাতে মডেল টেস্ট এবং প্র্যাকটিস সেশন দেওয়া যায়। সেগুলো যদি সে দেয় তাহলে ভালো করবে। আর তবে 8 and above পেতে হলে যে কোনো জায়গাতেই তার ইংরেজির সাথে, যেটা আমরা বলি, সক্ষতাটা থাকতে হবে, এবং এটা অনেক অনেক লং মোটামুটি প্রসেস। মানে হচ্ছে যে কেউ যদি একদম শুরু থেকে 1 বছর বা 6 মাস সময় নিয়ে এটা করতে চায় তাহলে হয়তো তাকে যদি সবগুলো সেক্টর নিয়ে আমি বলি, সেটা হচ্ছে যে রাইটিং বলি, লিসনিং বলি, সবগুলো স্পিকিং, সবগুলো নিয়ে বলি, তাহলে তাকে একটা বেশ একটা দীর্ঘ সময় নিয়ে হয়তো অনেক কিছু দেখা গেল যে অনেক ইংরেজি ছবি দেখতে হবে, স্পেশালি অ্যানিমেশন তার দেখা উচিত। অ্যানিমেশন গুলোতে বাচ্চাদের জন্য মানে সোজা করে এবং খুব স্পষ্ট উচ্চারণে বাক্যগুলো থাকে। সো অ্যানিমেশন দেখলে আর কি লিসেনিং ক্যাপাবিলিটি বাড়ে। আর হচ্ছে প্রচুর লেখালেখি করা উচিত, এবং মানে যেই ধরা জিমেট জিআরির জন্য যেই ধরনের পত্র পত্রিকার আর্টিকেল গুলা জিমেট জিআরির এক্সামে আসে, ওই ধরনের পত্র পত্রিকার আর্টিকেল গুলো বাসায় বসে বসে পড়া উচিত অবসর সময়। এবং লেখাটা মোটামুটি একটা প্র্যাকটিসে রাখা উচিত, নিজে নিজে লেখা উচিত। এবং সর্বোপরি আমি মনে করি মানে আইএলটিএস এবং টোফেলে আসলে মানে যদি আমি বলি যে ঢাকা ইউনিভার্সিটি বা বিইউপি এখানকার স্টুডেন্ট যারা আছে তারা মোটামুটি পরীক্ষা দিলেই 6 এর উপরে পাবে, 6 6.5 এর উপরে পাবে, একটু প্র্যাকটিস করলে 7 পাবে। আর যে হচ্ছে মোটামুটি ইংরেজির সাথে সক্ষতা আছে এবং ইংরেজিটা যে কনভার্ট করে বলে না, যেমন অনেক সময় আমরা যখন কোনো একটা বাংলা কথা শুনি, বাংলা কথা শোনার পরে সেটা আমরা ইংরেজিতে কনভার্ট করে অনেক সময় বুঝি বা বলি, এটা এক ধরনের ইংরেজি স্কিল। আর একটা হচ্ছে যেটা হচ্ছে ইংরেজি নেটিভ স্কিলের কাছাকাছি, সেটা হচ্ছে বাংলা শুনলে বা ইংরেজি শুনলে আমি ওটাকে কনভার্ট করে নিতে হয় না বাংলা, ইংরেজি শুনলে আমার মস্তিষ্কে অটোমেটিক কনভার্সন হয়ে যায়, ইংরেজিটাই আমি ইংরেজির মতো করে কনভার্সন করি। সো ওই নেটিভ স্কেলে বা 8, 8.5, 9 এই স্কেলে যেতে হলে এটা অনেক বড় একটা দীর্ঘ প্রক্রিয়া আছে, মোটামুটি 6 মাস 7 মাস পরিশ্রম করলে হবে। আবার দেখা যায় যে আইবিএতে যেসব ছেলে মেয়ে পড়াশোনা করে, অথবা বিইউপিতে অনেক ক্ষেত্রে দেখা যায় যারা অনেক ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়ে আছে, ওরা অনেকে দেখা যায় যে 1 মাস 2 মাস 3 মাস পরে দিলেই 8 এবং 8 অথবা 8 এর অ্যাবভ পায়, বিকজ ওরা 8-10 বছর ধরে ইংরেজির সাথে একটা সক্ষতা আছে, কারণ ওরা বাংলাকে ট্রান্সলেশন করে ইংরেজি বোঝেন, ইংরেজিটা ওদের মোটামুটি নেটিভ। সো এরকম অনেক ইয়ে আছে। তবে লেখার ক্ষেত্রে উন্নতি করতে হলে প্র্যাকটিসের বিকল্প নাই, মানে লেখার ক্ষেত্রে উন্নতি করতে প্র্যাকটিসের বিকল্প নাই। এবং ওই টিপস এন্ড ট্রিক্স এর সাথে সাথে যেটা ওই জিম্যাট এবং জিআরই তো টেস্ট করা হয়, সে আসলে অ্যানালিটিক্যাল রাইটিং এ যেগুলো টেস্ট করা হয়, তো কিছু কিছু ছোটখাটো জিনিস আইএলটিএস এ টেস্ট করা হয়। সো যে সে কি আসলে কোন একটা গ্রাফ বা কোন একটা চার্ট দেখে এই গ্রাফের উপরে কি আছে নিচে কি আছে
এবং হচ্ছে পার্সেন্টেজ, এইটা কি বলতেছে নাকি এই গ্রাফটা সম্বন্ধে সে একটা ক্রিটিক্যাল অ্যানালাইজ করতেছে? বা তো কেউ যখন ক্রিটিক্যাল অ্যানালাইজ করতে পারে কোনো গ্রাফকে, কোনো চার্টকে বা কোনো সিনারিওকে, কোনো আর্গুমেন্ট দিয়ে ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে পারে, তখন সে 8 অথবা এটার উপরে পায়। আবার কেউ যখন শুধু বলে যে এটার উপরে এটা আছে, নিচে এটা আছে, এক্স অ্যাক্সিস এটা আছে, ওয়াই অ্যাক্সিস এটা আছে, এটার চার্ট এটা বলতেছে, তো এই ধরনের বললে তখন সে দেখা যায় যে 6, 6.5 এই ধরনের কিছু পায়। সো ক্রিটিক্যালি অ্যানালাইজিং জিনিসটা ওই রাইটিং এর ক্ষেত্রে অনেক অনেক ইম্পর্টেন্ট। এটা থাকলে কেবল আমি মনে করি আর্টের উপর পাওয়া সম্ভব। থ্যাংক ইউ ভাই। আমরা আমরা অনেক লম্বা সময় ধরে কথা বলছি। আই হোপ যে সেশনটা অনেক সময় কন্ডাক্ট করতে পারলে আমাদের বোধহয় আরো অনেকগুলো কোশ্চেন অ্যান্সার দিতে পারতাম। আমরা একটু তাহমিনা আপুর কাছে আসি। আপু ইউএসএ তে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে আপনি মাস্টার্স করেছেন। ফুলব্রাইট স্কলারশিপটা কিভাবে অ্যাভেইল করা যায়, কোন সময়ে কোন ওয়েবসাইটটা দেখতে হয়, একটু যদি আপু ডিটেইলস আমাদেরকে বলেন। আচ্ছা, ফুলব্রাইট স্কলারশিপ আমি প্রথমে একটু বলি এটা যে বাংলাদেশ থেকে মানে ফুলব্রাইটের মেইন এটা হচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট বিভিন্ন দেশ থেকে এটা এক ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রাম। সো তারা হচ্ছে গিয়ে ইউএসএ তে স্টুডেন্ট নিয়ে আসে ফর মাস্টার্স প্রোগ্রাম, আর ইউএসএ থেকে ওরা আসলে অন্যান্য দেশেও লোক পাঠায় বা ওদের স্টুডেন্ট পাঠায়। সো বাংলাদেশ থেকে যখন যায় প্রসেসটা কমপ্লিট হয় থ্রু আমেরিকান এম্বাসি। সো যেটা হয় যে প্রতি বছর একটা সার্কুলার আসে, আমি যদি ভুল না বলি এটা খুব আর্লি আসে, মানে আমি যদি 2020-এ পড়তে চাই, সো 2019-এর শুরুর দিকেই সার্কুলারটা চলে আসে। সো এটা আসলে আমি যেটা করতাম যে আমি জাস্ট একটা গুগল সার্চ করলেই হয় যে ফুলব্রাইট স্কলারশিপ সার্কুলার 2019 লিখলেই হচ্ছে চলে আসে। ও যদি সার্কুলার আসে এটা একদম টপে চলে আসবে, আর যদি সার্কুলার না আসে তাহলে লাস্ট ইয়ারের সার্কুলারটাই দেখায়। আদারওয়াইজ মানে আমেরিকান এম্বাসির ওয়েবসাইটে গেলে তো পাওয়াই যাবে। আর যেটা প্রসেসটা সেটা হচ্ছে দুইটা ধাপে আসলে হয়। একটা হচ্ছে রিটেন সাবমিট করতে হয়, মানে অনলাইনে সাবমিট করতে হয়। পুরো প্রসেসটা অনেকটাই একটা স্কুলে প্রোগ্রামে অ্যাপ্লাই করার মতো প্রসেস। তবে এখানে দ্বিতীয় যেটা স্টেপ সেটা হচ্ছে আপনাকে যদি ওরা প্রি সিলেক্ট করে ফর ইন্টারভিউ, সেকেন্ড স্টেপটা হচ্ছে একটা ইন্টারভিউ হয়, সেটা আমেরিকান সেন্টার কন্ডাক্ট করে, যেটা আমেরিকান এম্বাসিরই একটা পার্ট। সো ওখানে আপনাকে সেকেন্ড রাউন্ডে একটা ইন্টারভিউ দিতে হয়। প্রথম রাউন্ডের অ্যাপ্লিকেশনের যেই প্রসেসটা ওটা সিমিলার, বাট এখানে দুইটা স্টেটমেন্ট লিখতে হয়। একটা হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট আর একটা হচ্ছে স্টাডি অবজেক্টিভ। আমি জানি না এখন ওরা নাম চেঞ্জ করেছে কিনা, বাট এই দুইটা স্টেটমেন্ট লিখতে হয়। দিস টু স্টেটমেন্টস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, বিকজ ওরা তখনও আপনাকে দেখে নাই। সো আপনি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আপনার পোটেনশিয়ালস, আপনার এক্সপিরিয়েন্সেস, আপনার রাইটিং স্কিল, আপনার এক্সপ্রেশন স্কিলস সবকিছু ওই দুইটা স্টেটমেন্ট দিয়ে ওরা দেখে। এই দুইটার পাশাপাশি অবশ্যই রেজাল্ট ম্যাটার করে। আরেকটা জিনিস ম্যাটার করে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। সো ফুলব্রাইট যেহেতু একটু ডাইভার্সিফাইড, যেমন ফুলব্রাইট যখন দেয় প্রতি বছর বাংলাদেশে, যেমন আমাদের সময় দিয়েছিল 8 জনকে টোটাল। সো ওই 8 জনের মধ্যে কিন্তু বিজনেস থেকে আমি একজনই। সো এরকম কিন্তু এমনও না যে বিজনেস থেকে অ্যাকাউন্টিং একজনকে দিবে, ফাইন্যান্স একজনকে দিবে, ম্যানেজমেন্ট একজনকে দিবে, তা না। সো একজনকেই দিবে। আর তাছাড়া অন্যান্য অনেক ফিল্ড আছে, জার্নালিজম থাকতে পারে, সায়েন্সের থাকতে পারে, ইঞ্জিনিয়ারিং থাকতে পারে। সো মানে ইটস কোয়াইট কম্পিটিটিভ। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে ফুলব্রাইট স্কলারশিপ পাওয়ার পিছনে যেটা কাজ করে আমার মনে হয়, রেজাল্ট তো অনেকেরই অনেক হাই থাকতে পারে, বাট আদার দ্যান রেজাল্ট ইন দ্য ইউনিভার্সিটি আপনি আর কি কি কাজ করেছেন বা আপনার স্টেটমেন্টে আপনি কি করবেন বলে লিখছেন ইন ফিউচার, সেটাও অনেকখানি ম্যাটার করে ফর ইউ টু গেট ইনভাইটেড ফর দ্য ইন্টারভিউ। তারপরে তো ইন্টারভিউ প্রসেসে আরো অনেক ক্যান্ডিডেট বাদ পড়ে অ্যান্ড ইউ গেট সিলেক্টেড। এখানে আরেকটা জিনিস বলি, সার্কুলারটা অনেক সময় ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। যেমন আমাদের সময় যে সার্কুলার ছিল তার আগের বছর পর্যন্ত টোফেলটা ম্যান্ডেটরি ছিল না অ্যাপ্লিকেশনের জন্য। সো আমি আসলে খুব ভুল করেছিলাম যে আমি যেহেতু আগের বড় ভাই আপুদের সাথে কথা বলেছিলাম, আমি জানতাম না যে টোফেল দিতে হবে ফর অ্যাপ্লিকেশন। বাট আমি যখন অ্যাপ্লাই করতে গেলাম, অ্যাপ্লিকেশন শুরু করব, তখন দেখি যে হঠাৎ করে মানে টোফেলটা ম্যান্ডেটরি হয়ে গেছে। আমার আইএলটিএস স্কোর ছিল বাট টোফেল ছিল না, আমাকে খুব দ্রুত টোফেলটা দিয়ে তারপর অ্যাপ্লাই করতে হয়েছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। হয়তো কোনো একবার দেখা গেল যে জিম্যাট দিতে হবে বলেছে, আমার সময় যেমন এটা ছিল না, প্রি সিলেকশনের পরে ওরাই আমাকে জিম্যাটটা দিয়ে মানে দিতে বলেছিল আফটার আই গট সিলেক্টেড।
সো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট যে সার্কুলারটা খুব মানে কেয়ারফুলি পড়তে হবে যে আমাকে কি কি জিনিস ফুলফিল করতে হবে। আর ফুলব্রাইটের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু ওরা দেখে যে মানে প্রোগ্রামটার মেইন উদ্দেশ্য হচ্ছে ইফ ইউ আর কেপেবল অফ এক্সচেঞ্জিং ইউর কালচার ইউর নলেজ ইন দ্য ইউএস, যে আপনি হয়তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারেন কিনা ইন দ্য ইউএস। সো যারা একটু ভালো এক্সপ্রেস করতে পারে, কথা বলতে পারে, এটাও আমার মনে হয় একটা মানে ওয়ান অফ দ্য ফ্যাক্টরস যেটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আর স্টুডেন্টদের জন্য এটা অনেক বড় অপরচুনিটি, কেউ যদি ফুলব্রাইট পায় ইন এ সেন্স যে আপনার কোনো টাকা খরচ হবে না। সো এটা যেহেতু একটা ফুললি ফান্ডেড প্রোগ্রাম, আপনার যাওয়া আসা থাকা খাওয়া পড়াশোনার খরচ সবকিছুই দিয়ে দিচ্ছে। সো মানে এটা একটা মানে গ্রেট অপরচুনিটি ফর স্টুডেন্টস আর কি। থ্যাংক ইউ আপু। আমরা বোধহয় কিছু কোশ্চেন নেই। কোশ্চেন বলতে এখানে অনেক অনেক অ্যাপ্রিসিয়েশন পোস্ট আমরা দেখতে পাচ্ছি। ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাসোসিয়েট প্রফেসর মুশফিকুর রহমান স্যার লিখেছেন, মুশফিকুর রহমান স্যার, এক্সিলেন্ট ইনিশিয়েটিভ, হ্যাপি টু সি মাই ডিয়ার ফ্রেন্ড, লটস অফ অ্যাপ্রিসিয়েশন, থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ওয়াচিং আস। এখানে আরো আমরা দেখতে পাচ্ছি আরি মারুফ অ্যাপ্রিসিয়েশন করেছে, থ্যাংক ইউ। আলী আহমেদ নাফি, ক্যান আই অ্যাপ্লাই ফর মাস্টার্স ইন এনি সায়েন্স রিলেটেড সাবজেক্ট আফটার গ্র্যাজুয়েটিং ফ্রম বিবিএ? সো এই কোশ্চেনের অ্যান্সারটা যদি মেহেদি ভাই দেন, যে কেউ বিবিএ করে সায়েন্স রিলেটেড কোনো কিছুতে মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারবে কিনা? আচ্ছা, ইউএসএ তে পার্টিকুলারলি ওরা অনেক ওপেন, কানাডাতেও আই গেস অনেক ওপেন। এখন কেউ ইঞ্জিনিয়ারিং করে ডাক্তার হইতে চাইলে সেটা ডিফারেন্ট ইস্যু, ওটা যদি না হয় আর কি। তো এখানে প্রোগ্রাম এক্সচেঞ্জ করা যায়। আমি আমার ক্লাসে প্রতিদিনই যখন ক্লাস করি, তো আমার ক্লাসে এক ক্লাসের প্রোফাইলের সাথে অন্য ক্লাসের কোনো প্রোফাইলই মিলে না, হার্ডলি 5 to 10% স্টুডেন্ট আমি কমন পাই, বাকি সবই ডিফারেন্ট। তো এখানে ডিপার্টমেন্ট, আমি যেমন আমি অন্যান্য ডিপার্টমেন্টে ক্লাস করি এবং আমি ইউনিভার্সিটির যে কোনো ডিপার্টমেন্ট, ইনফ্যাক্ট আমি যে কোনো কোর্স এনরোল করতে পারবো এবং ক্লাস করতে পারবো। তো এটা এখানে এইসব ব্যাপারে ওরা কিছু প্রি রিকুইজিট থাকে, যেমন আমি যদি বিজনেস পড়ে তারপরে অন্য ডিপার্টমেন্টে ডিগ্রি করতে চাই, সেক্ষেত্রে ওরা হয়তো আমাকে এডিশনাল কিছু কোর্স করতে বলতে পারে, যে তোমার ম্যাথ কিছু করা লাগবে, এই কোর্সগুলো প্রি রিকুইজিট হিসাবে করা লাগবে, বাট কোনো হার্ডল নাই যে আমি চাইলে করতে পারবো না। যদি আমি যদি সেটা ওকে বোঝাতে পারি এবং প্রি রিকুইজিট গুলো ফুলফিল করে নিতে পারি, ইটস কোয়াইট ইজি। ওকে, মোহাম্মদ আকাশ বলছে, হোয়াটস দ্য মিনিমাম জিআরই স্কোর ফর ফান্ডিং ইন মাস্টার্স ইন ফাইন্যান্স? এটা কি তাহমিনা আপুকে একটু বলতে পারবেন যে কানাডাতে বা গ্লোবালি মিনিমাম জিআরই স্কোর কেমন রিকোয়ার করে? আমি আসলে এই প্রশ্নের উত্তরটা সরাসরি মানে একদম কনফিডেন্টলি দিতে পারবো না, টু বি অনেস্ট। কারণ মিনিমাম স্কোর বলতে আসলে ওরা কিছুই মেনশন করে না। ওরা যেটা বলে যে অ্যাভারেজ স্কোর অথবা মিনিমাম স্কোর, হ্যাঁ হ্যাঁ কম্পিটিটিভ স্কোর। কারণ দেখা যায় যে এখন আরেকটা জিনিস হচ্ছে স্কুল ওয়াইড ভ্যারি করে, প্লাস হচ্ছে সাবজেক্ট ওয়াইড ভ্যারি করে। সো এটা আসলে অন এন অ্যাভারেজ 600 মিনিমাম স্কোর বা অন এন অ্যাভারেজ 650 মিনিমাম স্কোর, এটা আসলে বলাটা মানে উচিত হবে না আর কি। ওকে ফাইন। তারপরও জিআরইতে বিজনেস স্কুলে গেলে খুব সম্ভবত 310 এর নিচে খুব সম্ভবত ফান্ডিং এর জন্য খুব একটা জিনিস আমি জাস্ট আপুর সাথে অ্যাড করি, কেউ যদি স্কোরের ব্যাপারে খুব বেশি জানতে চায়, সেক্ষেত্রে বেশিরভাগ ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাস্ট 2 to 3 ইয়ার্স এর যে স্টুডেন্টরা এডমিশন পেয়েছে, ফান্ড পেয়েছে, তাদের অ্যাভারেজ স্কোর কত ছিল সেটা দেয়া থাকে। সে গত বছর এই ইউনিভার্সিটির এই প্রোগ্রামে যারা শুধু এডমিশন পেয়েছিল তাদের অ্যাভারেজ জিআরই ছিল এত, সে 310। আর যারা এডমিশন প্লাস ফান্ড পেয়েছিল তাদের অ্যাভারেজ জিআরই স্কোর ছিল 325। তো এটা ওই প্রোগ্রামে গিয়ে ওয়েবসাইটে একটু সার্চ করে ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে অ্যাভারেজ স্কোর। যে বাকি যদি তার আদার পটেনশিয়াল এরকম খুব অ্যাট্রাকটিভ হয়, সেক্ষেত্রে লো জিআরই স্কোরও একটা স্টুডেন্টকে এডমিশন ফান্ড দিতে পারে। আর খুব ভালো স্কুল হলে অনেক সময় ওই স্কুলের ওয়েবসাইটে এফএকিউ নামে একটা জায়গা থাকে, ওখানে অনেক সময় অনেক স্কুল মেনশন করে যে আমরা এত স্কোরের নিচে অ্যাডমিট করি না। সো ওইটাকে আপনি মিনিমাম স্কোর ধরতে পারেন, বাট সব ইউনিভার্সিটিতে দেয় না আর কি ইনফরমেশনটা। এক্সেলেন্ট। আচ্ছা, আমরা আরো কিছু কমেন্ট পড়ি। বুশরা হুমায়রা এশা, ইফ আই এম নট রং, আপু খুব সম্ভবত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি টিচার, গুড ইনিশিয়েটিভ, অ্যাপ্রিসিয়েশন, থ্যাংক ইউ আপু। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাফাজ্জল মাওলা স্যার বলছেন, মেহেদি এন্ড তপন, গ্ল্যাড টু সি ইউ। মাওলা স্যার আমাদেরকে দেখছেন, থ্যাংক ইউ স্যার ফর ওয়াচিং আস। আফরিন রোমানা ম্যাডাম আছে বিউপি থেকে। আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাসোসিয়েট প্রফেসর আমিরুস সালাহ স্যার আছেন, এক্সিলেন্ট ইনিশিয়েটিভ, থ্যাংক ইউ স্যার ফর ওয়াচিং আস। আমাদের বিউপি থেকে লেফটেন্যান্ট কর্নেল জহিরুল আলম স্যার, নাইস ইনিশিয়েটিভ, অ্যাপ্রিসিয়েশন পোস্ট, থ্যাংক ইউ স্যার ফর ওয়াচিং আস।
আর কি কোনো কোয়েশ্চেন? ওকে, ইলহাম বলছে আমাদের বিউপি স্টুডেন্ট, it would be really helpful if our valuable speakers from Canada and USA could give us a detailed information on the PR opportunities over there and related points required for postgraduate programs. So এটা বোধহয় খুব সম্ভবত আলোচনা করেছে, তামিন আপু আলোচনা করেছে যদি পিআর এর জন্য যেতে চাই কি করতে হবে। আর মেহেদী ভাইয়া আমাদেরকে একটু ছোট করে বলেছে ইউএস এর প্রসেসটা একটু জটিল, সো এটার জন্য আমরা ইনশাআল্লাহ আরেকটা ডেডিকেটেড একটা সেশন আমরা অফার করব। আচ্ছা, মোহাম্মদ মারুফ রায়হান বলছে হোয়াট মাইট বি দ্য সিচুয়েশন অফ স্কলারশিপ এন্ড ইমিগ্রেশন ইন দ্য পোস্ট কোভিড-19 এরা, প্লিজ গিভ আস ইনসাইটস অন দিস। তপন ভাই যদি এটা একটু বলেন, কোভিড-19 এর পরে আমাদের কি অবস্থা দাঁড়াবে? তপন ভাই বোধহয় একটু ডিসকানেক্টেড হয়ে গেছে কিনা। আচ্ছা, আমরা যদি একটু মেহেদী ভাইয়ের কাছে শুনি এটা। তপন ভাই বোধহয় আসছেন, ভাই কানেক্ট হয়েছেন। তপন ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, ভাই পরে অ্যাড করবে, আমি জাস্ট একটা জিনিস বলি। আমার ডিপার্টমেন্টে সরি, আমি আসলে একটু টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য হয়তো শুনতে পারিনি। শিওর। আচ্ছা, তখন হয় যে আমাদের মোহাম্মদ মারুফ রায়হান কোশ্চেন করেছে যে কোভিড-19 এর পরে আমাদের স্কলারশিপ এখন কোশ্চেন ভাই আমাদের স্ক্রিনে কোশ্চেনটা আছে, কোভিড-19 এর পরে আমাদের স্কলারশিপ এবং ইমিগ্রেশনের অবস্থা কি দাঁড়াবে গ্লোবালি এখন। আমি যতটুকু বিভিন্ন দেশের অবস্থা দেখে এবং বুঝলাম সেটা হচ্ছে যে যেসব দেশগুলো হচ্ছে ট্রু ক্যাপিটালিস্ট কান্ট্রি বা ক্যাপিটালিস্ট ফিলোসফি দিয়ে ডোমিনেটেড, ওই দেশগুলোতে অবশ্যই স্কলারশিপের পরিমাণ, ফান্ডিং এর পরিমাণ কমবে। এটা কোনো মানে সন্দেহ নাই। আবার যেসব দেশগুলো আসলে ওইভাবে ট্রু ক্যাপিটালিস্ট না, ওই দেশগুলোতে মানে এই একাডেমিক রিসার্চ এবং অন্যান্য ক্ষেত্রে বাজেটে এই জায়গাগুলোতে আলাদা করে নজর থাকে। সো ওই দেশগুলোতে স্কলারশিপের পরিমাণ খুব একটা এদিক ওদিক হবে না বলে আমি বিশ্বাস করি। বাট কোভিড-19 এরার পরে এটা যেমন খারাপ, এটার ভালো দিক আছে। ভালো দিক হচ্ছে যে অনেকে কোভিড-19 এর জন্য মানে একটু ভয় থাকবে, অনেকে বাইরে যেতে চাবে না। সো অ্যাপ্লিকেশনের পরিমাণ কমবে, অনেক জায়গাতে অ্যাপ্লিকেন্ট যত ছিল তার থেকে রেশিও কমে যাবে, সেক্ষেত্রে আবার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বেড়েও যেতে পারে। সো ইট ডিপেন্ডস। এবং তবে একটা জিনিস দুঃখের ব্যাপার, সেটা হচ্ছে যে একজন বিজনেস স্টুডেন্ট হয়ে ইন্টারন্যাশনালি মানে ফুললি, যেটাকে আমরা বলি ব্ল্যাঙ্কেট স্কলারশিপ, মানে হচ্ছে যেটা তামিনা পাইছে ফুল ব্রাইট স্কলারশিপ বা জাপানে মেক স্কলারশিপ, যেগুলো হচ্ছে ব্ল্যাঙ্কেট স্কলারশিপ, মানে আসা যাওয়া থেকে শুরু করে থাকা খাওয়া টিউশন ফি সবকিছু কভার করে। এই ধরনের স্কলারশিপ গুলোতে বিজনেস স্টুডেন্টদের অ্যাক্সেস, মানে কথাটা একটু দুঃখজনক বা সত্য, খুবই কম। একজন বিজনেস স্টুডেন্ট হয়ে এই ধরনের মানে এভরিথিং কাভার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু কেউ যদি মানে আমাদের স্টুডেন্টরা শুনলে হয়তো একটু মন খারাপ করবে, বাট কেউ যদি দেখা গেল যে সয়েল সায়েন্সে পড়ে, ডিজাস্টার ম্যানেজমেন্টে পড়ে, এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়ে, জার্নালিজমে পড়ে, বা দেখা গেল ক্যালিগ্রাফি নিয়ে পড়ে বা অ্যানথ্রোপোলজি নিয়ে পড়ে, তাদের স্কলারশিপ পাওয়াটা সোজা কম্পেয়ার টু দ্য বিজনেস অ্যান্ড ইকোনমিক স্টুডেন্টস। আমাদের দেশে যে আসলে এই বিবিএ পড়ার যে একটা হুজুগ আছে বা বিজনেসে পড়ার যে হুজুগ আছে, এগুলা থেকে বেরোয় কেউ যদি অল্টারনেটিভ সাবজেক্ট পড়ে, ওইসব অল্টারনেটিভ সাবজেক্ট থেকে স্কলারশিপ পাওয়া অনেক অনেক সোজা। মানে আমি বলবো যে 10 থেকে 20 গুণ বেশি সোজা। সো ওই দিকগুলো স্টুডেন্টরা মাথায় রাখতে পারে। আর কোভিড-19 এর পরে সিচুয়েশন চেঞ্জ হবে, দ্যাটস ফর শিওর, বাট অ্যাপ্লিকেশনও কমবে। সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে রাত আর দিন হবে না, 18, 20, 19, 20 হবে। সো এখানে আসলে চিন্তিত হওয়ার কিছু নেই। মেহেদী ভাই কিছু বলতে যাচ্ছিলেন এখানে ভাই যেটা বলছেন অলরেডি, অপরচুনিটিস ক্রিয়েট হওয়ার চান্স আছে। যেমন আমার ডিপার্টমেন্টে এই বছর 5 জন স্টুডেন্ট এডমিশন পাইছে অলরেডি, তাদেরকে তো জানাই দেওয়া হয়েছিল। তো এই 5 জন স্টুডেন্ট এবার আসছে না, ওদের এডমিশন ক্যান্সেল হচ্ছে না। তো ওদেরকে বলা হয়েছে তোমরা চাইলে 3টা অপশন দেওয়া হয়েছে, তোমরা চাইলে দেশে থেকে অনলাইনে কানেক্ট হয়ে প্রোগ্রাম স্টার্ট করে দিতে পারো, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে স্প্রিং 2021 এ আসতে পারো, অথবা ফল 2021 এ আসতে পারো। তো এই বছর ডিপার্টমেন্ট লিটারালি স্টুডেন্ট আসছে না। তো আমার আরেক প্রফেসরও ক্লাসে বলছিল যে বাংলাদেশ বাইরে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে এবার ওরা আনবে না। তো যেহেতু আনছে না, এইসব দেশে আমেরিকাতে বা কানাডাতে, জাপানে, এইসব দেশে কিন্তু লোকাল স্টুডেন্ট কম, ইন্টারন্যাশনাল স্টুডেন্টই বেশি ইউনিভার্সিটিগুলোতে। সো বাইরের স্টুডেন্টদের ভয় পাওয়ার কিছু নাই, কারণ বাইরের স্টুডেন্ট না আসলে ওদের আসলে পড়ানোর লোক থাকবে না আর কি। সো আমরা আসলে ওদের জন্য ভ্যালুয়েবল।
সো মানে রাইট। আচ্ছা, থ্যাংক ইউ। ফারহান ইশরাক একটা কোশ্চেন করেছে যে কানাডাতে সিএ অপরচুনিটিজ নিয়ে, এটা যদি তাহমিনা আপু যদি একটু বলেন, হোয়াট আর দ্য সিএ অপরচুনিটিজ ইন কানাডা? আচ্ছা, এখানে আসলে অনেকে যারা আমাদের অ্যাকাউন্টিং এর ছাত্রছাত্রী এখানে এসেছেন কানাডায়, তারা এখানে সিপিএ শুরু করেছেন, এটাকে কানাডিয়ান সিপিএ বলে আর কি। সো এটার অপরচুনিটি আছে, তবে এটা একটু বলে রাখি, আমি আমি নিজে তো করছি না, বাট আমি কথা বলে যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের খুব বেশি ওয়েভার বা এক্সাম দিতে হবে না, অমুক লেভেল দিতে হবে না, এরকম আসলে আমরা অনেক সময় শুনে আসি বাংলাদেশ থেকে, বাট এটা আসলে ট্রু না। মানে ওই ধরনের অত ওয়েভার পাওয়া যায় না, তবে ইটস ভেরি মাচ ডুয়েবল। এখানে অনেকেই আমার পরিচিত আছেন যারা এখানে এসে সিপিএ করছেন। এটার ফলে যেটা হয় যে আপনি প্রফেশনাল ডিগ্রি পেয়ে যাচ্ছেন। তবে সেম আমাদের যেরকম দেশে সিএ করা ছাড়াও আর্টিকেলশিপে ঢুকে পড়তে পারে অনেকেই অ্যাকাউন্টিং ফার্মে, এখানেও এটা পসিবল। আপনি একদম মানে জুনিয়র লেভেল বা অ্যাসোসিয়েট লেভেলে ঢুকলেও আপনার সিপিএ মাস্ট লাগে না, তবে ওরা এটা এক ধরনের কন্ট্রাক্ট টাইপেরই, ইট কুড বি ওরাল, যে আপনি ইন টাইম সিপিএটা কমপ্লিট করে ফেলবেন। সো এখানে যারা এসে সিএ করতে চায় তারা এসে অ্যাকাউন্টিং ফার্মেও ঢুকতে পারবে, অথবা অন্য কোনো কোম্পানিতে ঢুকেও নিজে থেকে সিপিএ এক্সাম দিয়ে প্রফেশনাল ডিগ্রিটা নিয়ে নিতে পারবে আর কি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের কাছে আসলে আরো অনেক অনেক কোশ্চেন জমা হয়ে গেছে, আমরা আসলে টাইম লিমিটেশনের কারণে আর কোশ্চেন নিচ্ছি না আজকে। আমরা একটু র্যাপ আপ করবো, আমরা একটু তপন স্যারকে দিয়ে র্যাপ আপ করতে চাই। তপন স্যার আমাদের বিইউপির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ফাউন্ডিং চেয়ারম্যান ছিলেন এবং বিইউপি অ্যাকাউন্টিং ফোরামের স্বপ্নদ্রষ্টা ছিলেন। তো স্যার যখন ছিলেন তখন সেটা ফর্ম করেনি, সামহাও স্যার কিছুটা গুছিয়ে গিয়েছিলেন। তো তারপর কিছুদিন আগে বিইউপি অ্যাকাউন্টিং ফোরাম ফর্ম করেছে। তো তপন স্যারের কাছ থেকে একটু বিইউপি অ্যাকাউন্টিং ফোরাম নিয়ে স্যারের এক্সপেকটেশন শুনবো, শুনে আমরা একটু র্যাপ আপ করবো। স্যার, আমার এক্সপেকটেশন সবসময় যেরকম থাকে যে কোনো ফোরাম নিয়ে, সেটা হচ্ছে যে মানে আমরা যখন ছাত্র ছিলাম, মানে ধরো 2003 সালে, হ্যাঁ 2003 সালে তো আমি শুরু করি ঢাকা ইউনিভার্সিটিতে। তো আমরা যখন ছাত্র ছিলাম আসলে মানে আমাদেরকে এই গাইড করার মতো আসলে ওইভাবে আমরা মানে যেটা হচ্ছে বড় ভাইদের কাছ থেকে গাইড পাওয়া, বা যারা অলরেডি বিভিন্ন প্রফেশন এস্টাবলিশ তাদের কাছ থেকে গাইড পাওয়া, এই গাইডটা আসলে ওইভাবে আমরা পাইনি। সো আমরা যখন 4th ইয়ারে পড়ি শেষের দিকে, তখন হয়তো আমরা জানি না আসলে মানে কে কোন জায়গায় যাব, কোন জায়গায় সেটেল হব, মানে এটা আসলে বোঝা যায় না। যেমন আমি আমি বুঝতে পারছি যে আমি কখন বুঝতে পারছি যে আসলে আমার কি করা উচিত, সেটার একটা ঘটনা বলি, ঘটনা বলে আমি আসলে বাকি কথা বলবো। সেটা হচ্ছে যে আমি যখন ইন্টার্নশিপ করি, তো তো আমার বাবা একজন গভর্নমেন্ট ব্যাংকার ছিলেন। সো সবাই যেটা চায় সেটা হচ্ছে যে আমি যখন ঢাকা ইউনিভার্সিটি পড়ি আসলে আমি প্রথমে ঢাকা ইউনিভার্সিটিতে ওই ভর্তি পরীক্ষায় 160 জনের ভেতরে থাকলে চুজ করা যায় মোটামুটি আসলে কোথায় যাওয়া যাবে, কোন ডিপার্টমেন্টে। তা আমার আমার ইচ্ছা ছিল যে মার্কেটিং এ পড়বো, কারণ ছিল যে মার্কেটিং এর ক্রিকেট ডিপার্টমেন্ট, ক্রিকেট যে দলটা ছিল ওটা চ্যাম্পিয়ন ছিল। আমি অনেক ক্রিকেট খেলতাম, আমি আমি চিন্তা করছি কি যে আচ্ছা মার্কেটিং এর ডিপার্টমেন্ট ক্রিকেটের চ্যাম্পিয়ন, তাহলে আমি মার্কেটিং এ পড়বো। কারণ আমার ইউনিভার্সিটিতে পড়ার প্রথম উদ্দেশ্য ছিল যে আমি আসলে, কারণ আমাদের ওইখানে ন্যাশনাল টিমের প্লেয়াররা আমাদের সাথে প্র্যাকটিস করতো, তো আমার ছিল যে আমি তাদের সাথে প্র্যাকটিস করবো, যা এটা ছিল আমার উদ্দেশ্য। কারণ আসলে জীবন সম্বন্ধে তখন জানতাম না, বুঝতাম না কি করা যায়। তা আমার বাবা ছিল গভর্নমেন্ট ব্যাংকার, সে আমাকে মোটামুটি ঘাট ধরে বললো তোর অ্যাকাউন্টিং এ পড়তে হবে। কারণ তার কাছে অ্যাকাউন্টিংটা আসলে প্রাইম সাবজেক্ট। তো অনেক অনিচ্ছা না ভর্তি হলাম। তো 4th ইয়ারে যখন আমি ব্যাংকে ইন্টার্নশিপ করতে গেলাম, প্রথম দিন যখন আমি ব্যাংকে গেলাম, যাওয়ার পরে পরের 3 দিন মানসিকভাবে আমার জ্বর চলে আসলো ব্যাংকে একদিন থাকার পরে। তো আমি যখন ব্যাংকে একদিন থাকলাম, পুরো ইন্টার্নশিপ পিরিয়ডে আমি মনে হয় 3 মাসে আমি মনে হয় 10 দিন ব্যাংকে গেছি, মানে এর বেশি আমি যাইতে পারি না। তখন আমি বুঝছি আমাকে দিয়ে আসলে কর্পোরেট চাকরি সম্ভব না, ইটস ইম্পসিবল। তখন আমি বুঝছি যে আসলে আমাকে অল্টারনেটিভ পাতে যাইতে হবে। বাট এখন কি হয়, এই ধরনের ফোরাম যখন থাকে, যখন তুমি এরকম একটা, নাদিমকে বলতেছি, তুমি যখন এরকম একটা ক্রস সেগমেন্টের বিভিন্ন জায়গা থেকে লোক এনে একটা আয়োজন করলাম, ছেলে মেয়ে বুঝতে পারলো আসলে কোনটা কি, কার স্ট্রেংথ উইকনেস কি, কে কিভাবে কি করতে পারবে, আসলে কোন জায়গায় কে যেতে পারে, এই জিনিসটাই দরকার। তা আমি বিপি অ্যাকাউন্টিং ফোরামের কাছ থেকে এটাই চাই যে ছেলে মেয়ে আসলে একটা গাইডলাইন পাক। সে অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট হওয়া মানে এই না তার অ্যাকাউন্টিং এ ক্যারিয়ার করতে হবে, মানে এটা ইটস নট নেসেসারি, তার আসলে অনেক অল্টারনেটিভ ক্যারিয়ার অপশন আছে। সো এই জিনিসগুলাই আমি মনে করি যে ছেলে মেয়েদেরকে ঠিক মতো গাইড করা এবং সময় অনুযায়ী কার কোন স্টেপটা নেওয়া দরকার,
এগুলো অ্যাসেস করা, ইভালুয়েট করা, তাদেরকে ওই পথে নিয়ে যে আমি এটাই বিউপি অ্যাকাউন্টিং ফোরাম থেকে চাই, যে কোনো ফোরাম থেকে একই জিনিসই চাই। কারণ মূল জিনিস একটাই, সেটা হচ্ছে মানুষ ডিফারেন্ট, প্রত্যেকটা স্টুডেন্ট ডিফারেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টের সাইকোলজিক্যাল অ্যাপটিটিউড ডিফারেন্ট, এক একজন মানুষ এক একটা ইউনিক, আমি মনে করি যে এন্টিটি। তো এক একজন এক এক রকম, এইটা হিসাব করে যখন মানুষ চলবে, সে পৃথিবীর যে কোনো দেশে যাক, ইভেন সে যদি আমাদের দেশে ছাগল নাইয়া থেকেও পড়ে, ইট ডাজন্ট ম্যাটার। সো এন্ড অফ দ্য ডে থিংস উইল বি ওকে ফর হিম অর হার। সো এটাই আমি চাই একটা স্টুডেন্টের কাছ থেকে ফোরাম। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি তো তাহমিনা আপুর কাছে যাব, তাহমিনা আপুর জন্য অপেক্ষা করছে ঢাকা ইউনিভার্সিটির অনেক অনেক স্টুডেন্ট। আপু যদি স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এই লাইভ সেশনে এসে আমাদের মুরব্বী কথা শুনলো। তারপরেও আমি একটু বলি যে আমাদের কথার উপর একদম 100% রিলাই না করে নিজের রিসার্চটা অনেক অনেক ইম্পর্টেন্ট। অনেকের মানে পার্সোনাল কিছু ভালো লাগাও থাকতে পারে, আমি অমুক স্টেটে যাবই না, অমুক দেশে অবশ্যই যাব। তো এই ধরনের মোটিভেশন যাদের আছে, উইচ ইজ ভেরি গুড, তারা হচ্ছে গিয়ে ওই ডিটারমিনেশনটাই সবচেয়ে বেশি কাজে লাগবে আগানোর জন্য। অবশ্যই গাইডলাইন্স তো দরকার আছে, ইনফরমেশনও দরকার আছে, বাট নিজের যে মোটিভেশনটা ওটা যদি ধরে রাখা যায়, ডিটারমিনেশনটা ধরে রাখা যায়, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর কি, টু গো ফর হায়ার স্টাডিজ। সো কংগ্রেচুলেশনস এন্ড বেস্ট অফ লাক টু এভরিওয়ান যারা বাইরে পড়তে যেতে আগ্রহী। থ্যাংক ইউ। মেহেদী ভাইয়া আমাদের বিউপি স্টুডেন্টদের জন্য আপনার কাছ থেকে কিছু শুনতে চায়। ওকে, বিউপি স্টুডেন্টরা তো হচ্ছে এমনিতেই ওরা অনেক বেশি সিনসিয়ার পড়ালেখার ক্ষেত্রে, হায়ার স্টাডি ক্ষেত্রে আমি শিওর খুবই সিনসিয়ার। তো সিনসিয়ারিটিটাকে অ্যাক্টিভিটিতে কনভার্ট করতে হবে। কনভার্ট করার ওয়ে হচ্ছে যদি সিরিয়াসলি হায়ার স্টাডি করতে চাই তাহলে আমাকে কিছুদিনের জন্য সিরিয়াসলি পড়াশোনা করতে হবে, সিরিয়াসলি সব স্টেপগুলো ফলো করতে হবে সিস্টেমেটিক্যালি। আর এটা পসিবল, কিছু ইম্পসিবল না। ফান্ড পাওয়া পসিবল, এডমিশন পাওয়া পসিবল। কেউ যদি আইবি লিগে পড়তে চায়, আইবি লিগেও পড়া পসিবল। আমি ওই ইউনিভার্সিটিতে পড়ছি তাই বলে হবে না, এগুলো কেউ দেখেও না। কলেজে ভর্তি হওয়ার আগে মনে হতো স্কুলটা বোধহয় খুব ইম্পর্টেন্ট, পরে কলেজে ভর্তি হয়ে দেখছি স্কুলের নাম কেউ জানেই না। ইউনিভার্সিটি মনে হয়েছে কলেজটা বোধহয় নটরডেম না হলে কোথাও চান্সই পাবো না। ডাজেন্ট ম্যাটার। সো বাংলাদেশে কোথা থেকে পড়ছে কিচ্ছু ম্যাটার করে না, ম্যাটার করে আমার ক্রেডেনশিয়াল কতটুকু, পার্সোনাল ক্রেডেনশিয়াল। এবং এটার জন্য এফোর্ট দিতে হবে, এফোর্ট দিলে এভরিথিং পসিবল। জাস্ট 6 মান্থ যদি কেউ একটু হার্ড ওয়ার্ক করে, ইউএসএ, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া যে কোনো জায়গায় সে পড়তে চায়, আই থিঙ্ক এটা মেক করা পসিবল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিউপি অ্যাকাউন্টিং ফোরামের কে আছো? জারিফ কে আছো আমাদের সাথে অনলাইনে? ইয়েস স্যার। ওকে, জারিফও যুক্ত হয়েছে। সো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ডিফারেন্ট টাইম হরাইজন থেকে এসে অনেক অনেক ভোরবেলায় রোজার মাসে এসে আমাদের সাথে জয়েন করেছে। সো তপন স্যার, মেহেদী স্যার, তাহমিনা আপু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের লাইভ সেশনটা শেষ করব। জারিফ, তুমি কি কিছু বলে শেষ করতে চাও? স্যার, ইটস এ গুড থিং যে স্যার আপনাদের কোঅর্ডিনেশনে আমরা এটা করছি এবং চাচ্ছি আরো এইসব আরো বেশি করে করতে। তো স্যার আমি জাস্ট এক্সপেক্ট করি আপনার থেকে আরো গাইডেন্স চাচ্ছি যাতে আমরা জিনিসটা আরো এগিয়ে নিয়ে যেতে পারি। অ্যান্ড আপনারা আমাদের থেকে যে এক্সপেক্ট করছেন ক্লাব থেকে, সো হোপফুলি আমরা সেটা ফুলফিল করতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ জারিফ, তপন ভাইয়া, মেহেদী ভাইয়া, থ্যাংক ইউ তাহমিনা আপু, জারিফ, থ্যাংক ইউ নাদিম, ফর জয়নিং আস। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম বাই বাই আসসালাম। এভরিবডি। বাই বাই। বাই বাই।